1% বিশ্বাস করতাম। আমি বলতাম একটা টাইমে, যদি আমি ভূতকে কোনোদিন চোখের সামনে দেখি তাহলে আমি মেনে নেবো যে সত্যি ভূত। যে ছিল ও চাইলেও ওকে বলতে দিচ্ছিল। অবাক করা বিষয় হচ্ছে, যেই মানুষটা কিছুই খেতে পারছে না, ইভেন জলটা খেলেও ওর লাগছে গলায়, জ্বালা করছে, সেই সময় সেই মানুষটা মাংস খেতে পারলো। আমাকে এরম ভাবে একটা হাত জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখলে বিশ্বাস করবে না। ওকে দেখে মনেই হচ্ছে না যে একটা 23 বছরের মেয়ে। তুমি কারোর চোখে দেখবে না এইটুকু পোর্শন পুরোপুরি কালো। বললাম, ডাক্তার দেখিয়ে আসলাম। 1 সপ্তাহের মধ্যেই নতুন সিমটম ওর মধ্যে আমি নোটিস করলাম। সেটা হচ্ছে গিয়ে ও তোমার বাইরের লোক অনেক পরে কথা, নিজেদের বাড়ির লোককে দেখেও ভয় পাচ্ছে, ভয়ে কাঁদছে। বসে থাকো তাহলে তুমি চট করেই তাকাবে। আমি তোমাকে ডাকলাম একবার, তুমি তাকালে না। সেকেন্ড টাইম ডাকলাম, তুমি তাকালে না। থার্ড টাইমও ডাকলাম, তুমি তাকালে না। ফোর্থ টাইম ডাকলাম, তুমি তাকালে না। আমি তোমাকে ধরে ডাকলাম, একটা ঝাঁকা মারলাম, তুমি তাও রেসপন্স করলে না। এতটা ঠিক আছে, তুমি ঘরের কোনো একটা কোনায় দাঁড়িয়ে রয়েছো, আমি তোমাকে ধাক্কাচ্ছি, তুমি ওখান থেকে নড়ছো না। আমি তোমাকে টেনে আনতে যাচ্ছি, তুমি বসে পড়ছো। তো নমস্কার বন্ধুরা, কে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের যে বিষয়টা কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেলে দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন কে আছে আমাদের সাথে। আমাদের সাথে আছে অনির্বাণ। এবং এর আগের এপিসোডটা এসএসকেএম হাসপাতালে কি কি ভৌতিক ঘটনা আছে, যদি না শুনে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে দেখতে পারেন। কিন্তু আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তার স্ত্রীর সাথে কি হয়েছিল এবং তার স্ত্রী বিয়ের কিছুদিনের মধ্যে কিভাবে একটা বাজে তন্ত্রের দ্বারা অসত্য হয়ে গেছিল এবং কি হয়েছিল পুরোটা এই এপিসোডে আমরা বলবো। সো বেশি দেরি না করে ডাইরেক্ট তার কাছে চলে যাবো। তো অনির্বাণ, কেমন আছো? আমি তো ভালো আছি, বলো কৌশিকদা, তুমি কেমন আছো? আমি কি বলবো, মানে আমি প্রথমে শুরু হওয়ার আগে আমি কিছু কথা বলে রাখি যে অনির্বাণকে আমি নিজে ফোন করেছিলাম ভুতুরে, একদম তোমার চ্যানেলের নাম আছে, আমার চ্যানেল নাম ভুতুরে। তো ওখানে আমি তোমার একটা রিলস শুনে আমি সেটা ভাবলাম ফোন নাম্বার পাবো কিনা, ফেসবুক থেকে তোমার নাম্বারটা পাই, আর ফোন করি। তুমি ব্যস্ত ছিলে প্রথমে, তারপর বিকালবেলা তোমার সাথে কথা হলো এবং তুমি যে ঘটনাটা আমাকে বলেছিলে, একটু এখানে শুরু করো, একটু বলো যে ছোট করে বলো, সূচিপত্র মতো একটু দাও, তারপর আমরা গল্পে ডাইরেক্ট ঢুকে যাবো। আচ্ছা, দেখো, বেসিক্যালি প্রথম তো আর কেউ ভূতে বিশ্বাস করে না। মানে আমরা যে জন্ম নিলাম তারপরে যে ভূত বিশ্বাসী হয়ে যাবো এরকম তো না। ভূতটা কি হয়, আমাদের মা বাবা ছোটবেলায় এই নেগেটিভ এনার্জি বা নেগেটিভ এন্টিটিটাকে আমাদের সামনে আনতো, বিভিন্ন শেপ, বিভিন্ন আকার, বিভিন্ন নামে। এটা কেন আনতো? কারণ আমরা যখনই তাদের বারণের ঊর্ধ্বে গিয়ে কিছু করতাম, তো সেই একটা সময় আমরা ছোটবেলায় ভূত বলে শুনেছি, যেমন পেতনি, শাকচুন্নি, রাক্ষস, ব্রহ্মদৈত্য, তারপরে তোমার হচ্ছে কালী ঠাকুরের সঙ্গে যেই দুটো ভূত থাকে, ওই দুটো ভূত দিয়ে কিন্তু আমার যে ভূত চেনা, ঠিক আছে, আমাদের পাড়ায় যেহেতু কালী পুজো হতো, তো ওই দুটো আফতার থেকে আমার ভূত চেনা। তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম তখন ভাবতে থাকলাম যে চোখে তো দেখতে পাই না আমরা, অ্যাকচুয়ালি কি জিনিসটা হয় সত্যি। মানে ভূতটাকে তুমি আগে ইয়ার্কি ভাবতে, কারণ আমাদের ব্রহ্মদৈত্য, শাকচুন্নি এগুলোকে যখন আমার একটা ঠাকুমার ঝুলিতে একটা মানে হাসির জায়গা দিয়ে প্রেজেন্ট করা হয়েছে একদম। তো সেই সময়টা গিয়ে আমি আর অতটা বিশ্বাস করতাম না। কিন্তু এবার তারপরে আমার লাইফে যা হয়ে গিয়েছে লাস্ট 2 বছরে, সেটার পরে হয়তো আমি মেনে নিয়েছি যে এই ভূত ব্যাপারটা কোনো আকৃতি না থাকলেও একটা এনার্জি হয়, যেটা তোমার লাইফের একটা খারাপ অধ্যায় কিন্তু আনতে পারে। অনির্বাণ, ঘটনাটা কি হয়েছিল? সেটা ঘটনাটা ঘটেছিল হচ্ছে আমাদের বিয়ের শুরুতে। দেখবে অনেকেই বলে, আমাদের ঠাম্মা, মা, এরা বলে যে বিয়ের প্রথম চুল খুলে ঘুরতে নেই বা আঁচল খুলে ঘুরতে নেই, এরকম কিছু রেস্ট্রিকশন ওনারা দিয়ে দেয় আমাদের সামনে। তো সেগুলোকে আমরা চেষ্টা করি পালন করার, অনেক সময় ওগুলো পালন ঠিকঠাক করে হয়ে ওঠে না। এরকমই একদিন আমরা বিয়ের প্রথম সরস্বতী পুজো আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আমরা পুরো কলকাতা প্রায় ঘুরে নিয়েছি বলতে পারো, যেখানে যেখানে যাওয়ার না, ভালো জায়গা খারাপ জায়গা পুরো কলকাতা ঘুরে নিয়েছি। তারপরে আমরা বাড়ি ফিরে আসি। ভালো জায়গা খারাপ জায়গা মানে আমি যেটা আমি মনে হয় যে দক্ষিণেশ্বর যেতে নেই বলে, কাপলসরা গেলে নাকি ছাড়াছাড়ি হয়ে যায়, এটা খারাপ বলছো? না, ওরকম কোনো খারাপ না। মানে লাইক, মানে জায়গাটা ধরো কোনো শুভ জায়গা না, যেমন রাস্তাঘাটে ধরো কোনো এমন ফাঁকা মাঠ বা কোনো এমন একটা পুরোনো দিনের গাছ, যে গাছটার হয়তো আদৌ আমরা মানে ওই গাছটার ওরকম কন্ডিশনের পেছনে হয়তো আমরা অনেক কিছু মানে জানি না। তো
বিভিন্ন মানে সময় তুমি জায়গাটা দেখে তোমার মনে হয়েছে জায়গাটা সেফ না, জায়গাটা সেফ, কিন্তু তোমরা তো এমনি ঘুরে বেরিয়ে গেছো, এমনি এমনি ঘুরে মানে বেরিয়েছি। ঠিক আছে। এবার তারপর? জায়গাটা মানে তোমাকে এতটাও ডিটেলে বলছি না, কারণ জায়গাটা অনেক রকমই হতে পারে। যেমন মেট্রোতে তো অনেকেই সুইসাইড করে, তাই বলে কি মেট্রো বলবো খারাপ? না না, অবভিয়াসলি খারাপ না। এবার খারাপ বললেও আমি তো আর ওটাকে অ্যাভয়েড করতে পারবো না, আমাকে যেতেই হবে। তো এরকম আমরা অনেক জায়গাতেই গেছি। আসার পর বেশ কয়েকদিন কাটলো, আমি নোটিস করলাম যে ও খাওয়া দাওয়া খুব একটা করছে না। ও মানে তোমার wife? আমার ওয়াইফ, ঘটনাটা যেহেতু আমার ওয়াইফের সঙ্গে ঘটেছে, তো খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছে না, ওর শরীরটা একটু খারাপ চলছে। তারপরে আমিও একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। এবার তখন আমি কাজ করতাম কি একটা এমার্জেন্সি, মেডিকেল এমার্জেন্সি অফিসে। অফিস বলতে পারি, সেক্টর বলতে পারি, আমি মেডিকেল এমার্জেন্সি সেক্টরে। আমাদের দুপুরে করে লাঞ্চ থাকতো, ঠিক আছে? দুপুরে করে লাঞ্চ পিরিয়ডে স্বর্ণালী মানে আমার ওয়াইফ আমাকে কল করতো। সেই সময় আমরা কথাবার্তা বলতাম ন্যাচারালি। তো বেশ কিছুদিন ধরে ও কল করছে না আমাকে। আমি যখন মাকে কল করে জানতে চাইছি যে স্বর্ণালী ফোন ধরছে না, কি ব্যাপার, কি হলো, তখন মা বলছে কি জানি, ও তো দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঘুমাচ্ছে, না হলে কি করছে, কিন্তু ফোনটা ওর সামনে রয়েছে। মানে একটা কথা বলো, তোমাকে ফোন করছে না এবং তুমি ফোন করছো সে ধরছে না। ওকে, ঠিক আছে। যেই মেয়েটা ধরো সারাদিনে মিনিমাম 10 বার আমার সঙ্গে কথা বলতো, 10 বার কাউন্টলেস বলতে পারি আমি, ঠিক আছে? কারণ নিজেদের মধ্যে তো ওরকম কাউন্ট করা যায় না, আমি কাউন্টলেস বলছি, কাউন্টলেস কল করতো আমাকে, ঠিক আছে? আমি ব্যস্ত থাকি, আমি ফ্রি থাকি, সবসময় কল করতো। ইভেন আমি ব্যস্ত থাকার সময়ও ও কল করে আমার ঠিক সময় বার করে ঠিক সময় নিয়েই নিত কথা বলে। সেই মেয়েটা এরকম হচ্ছে, সকালবেলা যে দেখা করে বেরিয়ে আসছি বাড়ি থেকে, তারপর থেকে আর কোনো কন্ট্যাক্ট নেই, আর কোনো কিচ্ছু নেই। একদম যখন বাড়ি ফিরছি যাওয়ার সময়, তখন কল করে 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 কলটা পাচ্ছি, কলটা ধরে চুপচাপ, না কোনো কথা বলছে, না কিছু করছে। জিনিসটা প্রথম কয়েকদিন আমি ক্যাজুয়াল নিই, কারণ হট করে এরকম একটা কিছু হলে জিনিসটা ভাবতেই পারি যারা ডিপ্রেশনের মধ্যে দিয়ে কেউ একটা যাচ্ছে, তো সে চাইবেই না কখনো সবসময় কথা বলতে। এবার ডিপ্রেশনের মধ্যে দিয়ে একটা মানুষ গেলে কি হয়, সে চায় চুপচাপ যতটা সময় নিজেকে দেওয়া যায়, নিজেকে যাতে হিল করা যায়। তো আমি হয়তো সেটাই ভেবে নিয়েছিলাম। তারপরে যখন একটা সময় আসলো, মা আমাকে অবজেকশন করতে থাকলো যে স্বর্ণালী বাড়ির কোনো কথা শুনছে না, কারোরই কথা শুনছে না, ওকে 1000বার ডাকলেও পাত্তা দিচ্ছে না, কোনো একটা কথা জিজ্ঞেস করলে সেটার রিপ্লাই করছে না। মানে একটা এক্সট্রোভার্ট মেয়ে পুরোপুরি একটা ইন্ট্রোভার্ট মেয়েতে মানে কনভার্ট হয়ে গেছে। এটা কি ইন্ট্রোভার্ট ব্র্যান্ড? এর মানে অন্য একটা জগতে সে বাস করছে, এই জন্য যার জন্য মানে ইন্ট্রোভার্ট হলেও তো একটা তো প্রবলেম হবে না? ইন্ট্রোভার্ট হলে কেমন হয়, হ্যাঁ ও শেষ, কিন্তু সেটাতেও কিছু রেসপন্স নেই। ধরো আমি যদি তোমাকে ডাকি, তুমি তো আমার দিকে, হয় তুমি কাজ করলে, হয় আমার দিকে তুমি তাকাবে, ঠিক আছে? যদি তুমি বসে থাকো তাহলে তুমি চট করেই তাকাবে। আমি তোমাকে ডাকলাম একবার, তুমি তাকালে না। সেকেন্ড টাইম ডাকলাম, তুমি তাকালে না। থার্ড টাইমও ডাকলাম, তুমি তাকালে না। ফোর্থ টাইম ডাকলাম, তুমি তাকালে না। আমি তোমাকে ধরে ডাকলাম, একটা ঝাঁকা মারলাম, তুমি তাও রেসপন্স করলে না। এতটা, ঠিক আছে? তুমি ঘরের কোনো একটা কোনায় দাঁড়িয়ে রয়েছো, আমি তোমাকে ধাক্কাচ্ছি, তুমি ওখান থেকে নড়ছো না। আমি তোমাকে টেনে আনতে যাচ্ছি, তুমি বসে পড়ছো মাটিতে। আমি ওখানেই দাঁড়াবো, আমি ওই কোণটাতেই বসবো। এটাকেও আমি ন্যাচারাল নিয়েছিলাম। তারপরে যখন ওর শরীর অসুস্থ হয়ে পড়লো সত্যি করে, তখন ভাবলাম হয়তো কোনো মেন্টাল প্রেশার হচ্ছে ওর মাথায়। তো এবার এটা সিরিয়াস দিকে যাচ্ছে, আমাকে ডক্টর দেখাতেই হবে ইমিডিয়েটলি। আমি ডক্টর কনসাল্ট করলাম আমাদের বাড়ির আশেপাশেই, আমি যেখানে থাকি আশেপাশে একটা প্রাইভেট। এটাও তো হতে পারে যে তোমার বউয়ের যখন বিয়ে করে এসছে বাড়ির দিক দিয়ে তখন একটা টান, বা বাড়ির জন্য তো সেই জায়গাটা কি ঠিক হয়েছিল? সেই জায়গাটা তখন কিছুটা হলে ঠিক হয়ে গেছিল, কিছুটা হলে। তার বাবা মা একটা ডিপ্রেশন থাকে যে নিজের মা আমাকে নিজের মেয়েকে অ্যাকসেপ্ট করতে পারছে না পুরোপুরি ভাবে, যতটা করছে কি আত্মীয় স্বজনদের খাতিরে। কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে স্বর্ণালীর ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি ব্রাহ্মণ, মুখার্জি বলতে পারি, ঠিক আছে? ওর বাবার দিক থেকে মুখার্জি, ওর মায়ের দিক থেকে আমি ঠিক সঠিক বলতে পারবো না। আর ওর বাবাকে আবার একজন দত্তক নেয়, তারপর ওরা আবার চ্যাটার্জি হয়ে যায়। তো একটা উঁচু কাস্টের ব্রাহ্মণ বলতে পারি। তো ওর মা কোনোদিনই চায়নি যে ওর বিয়ে লোয়ার কাস্টের কোনো ছেলের সঙ্গে হোক। এটা আমি বলবো না এটা ভুল ধারণা, কারণ আগেকার দিনের মানুষদের এরকম একটা ধারণা ছিল, যেমন আমাদের আর নেই এই জিনিসটা, আমাদের মধ্যে নেই, বা তুমি কি কাস্টে? চাইবো না। আমি হচ্ছে
কাস্ট অ্যাকচুয়ালি বলবো না, মানে আমি হচ্ছে মন্ডল, ঠিক আছে? সবাই মনে করে যে মন্ডল মুসলিমদের কিছু সারনেম হয়। মন্ডল কি MO না MA? MA। MA এরা কিন্তু শিডিউল কাস্ট ওবিসি দের মধ্যে পড়ে না, কিন্তু ঠিক আমরা আছে? এবার হচ্ছে ব্যানার্জি হচ্ছে ব্রাহ্মণ, ঠিক হ্যাঁ। আছে? MA যারা হয় তারা কোনোদিনও SC OBC হয় না। তোমার নেই আশা করি। না, আমার SC রয়েছে। SC রয়েছে, হ্যাঁ। তাহলে তোমরা করেছো তাহলে। এই সরি, আমার MA না, আমার ওই হয়, ঠিক আছে? MO তো NDAL। MO তো হ্যাঁ, MO যারা হয় তারা SC বা OBC হয়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ওদেরকে এটা বলা হয়। আর যারা MA আছে তারা কিন্তু কোনোদিনও SC OBC হয়, তারা জেনারেল হয়, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো এবার যে তুমি যে কথাটা বললে উচ্চ, হ্যাঁ, এরকম একটা, এটা হ্যাঁ। ভাবনা চিন্তা অনেকেরই রয়েছে, অনেকেরই রয়েছে। ঠিক আছে? তুমি এটাকে, আমি ঘটনাতে যাব, তোমার কাছে তুমি পার্সোনালি ভাবে কি মনে হয় যে এই বিচারটা বর্তমানে এখন যে জমায় আছে, কারণ এটা অনেকে করে, হুম। সেটা কি ঠিক করে? মানে এতে কিন্তু অনেকে, দেখো আজকে তুমি হতে পারে তুমি পূর্ণতা পেয়েছো, আমি তোমাকে অনেস্টলি বলছি, হুম। সবাই পায় না তো। না। তো সেই জায়গা থেকে তোমার কি মনে হয় যে জিনিসটা কি চলা উচিত? দেখো, আমরা কখন প্রেম করি? যখন বুঝতে পারি যে আমরা কি চাই বা আমাদের ওই মানুষটাকে ভালো লাগছে, সেটা আমরা ফিল করতে পারি। তো আমার মনে হয় যেই জিনিসটা ভালো লাগে কারোর করতে, আমার মনে হয় তাকে ওই জিনিসটাই করতে দেওয়া উচিত। কারণ সে যদি সেটা না করতে পারে, তাহলে তার মনের মধ্যে একটা কষ্ট, একটা ক্ষোভ তৈরি হবে যে আমি এটা করতে পারছি না বা আমাকে এটা করতে দেওয়া হচ্ছে না। সে কিন্তু সেই একটা ক্ষোভ, সেই একটা কষ্ট দীর্ঘদিন চেপে রাখতে রাখতে সে কিন্তু বিভিন্ন ওয়ে খোঁজে যে কিভাবে কষ্টটাকে রিলিফ করতে পারবো আমি। তার জন্য কেউ ভালো রাস্তা চুজ করে, কেউ খারাপ রাস্তা চুজ করে, কেউ জেনে চুজ করে না, আবার কেউ না জেনেও চুজ করে। তো স্বর্ণালী এরকম একটা খারাপ দিকে ঢুকে যাচ্ছিল, নেশাভান শুরু আমি কিন্তু করে ইয়ে দিয়েছিল। করিনি, কিন্তু তুমি কিন্তু আমার কোশ্চেনের অ্যান্সারটা দিলে না। আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করছি যে এই যে তুমি পূর্ণতা পেয়েছো, হ্যাঁ, আমি পাইনি, হ্যাঁ, তুমি এই যে মানে এই যে ধরনের মানুষগুলোকে, সেই মানুষগুলোকে তুমি কি বলতে চাইছো? দেখো তুমি তোমার ভালোবাসার দিক দিয়ে তুমি একদম ঠিক বললে, হ্যাঁ। তুমি ভালোবাসার ভেতর ঢুকে গেছো, আমি সেটা বুঝতে পারি। কিন্তু আমি বলছি যে এই যে ধারণা, কারণ একদিন তোমার সন্তান হবে, হ্যাঁ, ঠিক আছে? সেও যদি সেরকম একটা ব্রাহ্মণ মেয়ে হোক বা উচ্চ ব্রাহ্মণ, যারা নিজেকে ভাবে, হ্যাঁ, যারা নিজেকে প্রথমে মানুষ ভাবে না, তারা আগে ভাবে সবাই আমরা ব্রাহ্মণ আর সবাই তারা ক্ষত্রিয়, তারাই ভাবে তারাই ব্রাহ্মণ তৈরি করেছে। কিন্তু ভগবান যখন ব্রাহ্মণ তৈরি করে, তখন ভগবান সবাইকে একটা একটা সবাইকে কাজের একটা জন্য কাজের তৈরি জন্য করে, তৈরি করে। তাই না? হ্যাঁ, কিন্তু তুমি মানে এখন যারা শুনছে পডকাস্ট, হ্যাঁ। তুমি তাদেরকে কি বলবে যে এইভাবে বিচার করা উচিত কি দেখো, উচিত না? ভগবান তো আর, আমি যদি একদম ক্যাজুয়ালি কথাটা বলতে চাই, আজকালকার দিনে যেরকম ক্যাজুয়াল আমাদের এজের ছেলেরা কথাবার্তা বলে, যে ভগবান তো আর কাউকে চিহ্ন দিয়ে পাঠায়নি যে তুমি না। জন্ম নিচ্ছ, তুমি ব্রাহ্মণ, তুমি জন্ম নিচ্ছ, তুমি ছোট জাত, নিচু জাত, সবাই সেম, সবার রক্ত সেম, ঠিক আছে? তাহলে এবার যারা এখন ধরো পডকাস্ট দিচ্ছে, তাদের মধ্যে যদি এরকম ধারণা থাকে যে আমার ধরো ছেলে মেয়েরা বড় হবে, তখন আমি এরকম নিচু জাতের সঙ্গে বিয়ে দেবো না বা উঁচু জাতের কাউকে আমি নিজের বাড়িতে আনবো না, তাহলে হয়তো আমরা তাদের কাছে ছোট হয়ে যাব, বা সে হয়তো আমাদের মাথায় উঠে বসে থাকবে বা নাচছে, আমি মানে একদম ক্যাজুয়াল কথা, এটা হচ্ছে বাস্তব কথা তুমি বলছো। এই জিনিসটা আমি চাই না যে কেউ করুক, কারণ এটা কিন্তু তোমার খারাপ দিকটা খুব অ্যাওয়ার করে মনে। মানুষের তো বিচার মানুষের বিবেচনাটা বিচার বিবেচনা করানো অনেক পার্থক্য অনেক এনে দেয়। পার্থক্য এনে দেয়। তো হয়তো এটা এখন মানুষজন ভাবছে, হয়তো অনেকটাই কমে গেছে, 10 বছর আগে যা ভাবতো এখন অনেকটা কমে গেছে, হয়তো আসছে 10 বছর হয়তো আরো কমে যাবে। আমি কোনোদিন চাইবো না যে আমি এরকম জাত দেখে বিয়ে দিতে। তো আমার যদি কোনো সন্তান হয়, ব্যক্তিগত ব্যাপার, তো আমি চাইবো না এরকম কিছু করতে, অবভিয়াসলি, কারণ আমি জিনিসটা খুব একটা পছন্দ নিজেকে করি লাকি না। মনে করো তুমি? আমি নিজেকে খুব লাকি মনে করি, ঠিক আছে? কারণ আমার বাড়ির থেকে এইটুকু সাপোর্ট আমি পেয়েছি যে কোনো জাত হয় না, মানুষ মানুষ। বাহ, খুব সুন্দর লাগলো। মানে এই কথাটা আমি কেন বললাম, কারণ আজকে তুমি যে পরিস্থিতিতে তুমি যে সাফারটা করেছো, হ্যাঁ, যারা পডকাস্ট শুনছে তারা যেন এই সাফারটা না করে, আমি এটা চাই। অবশ্যই। কারণ মানুষ একটা ঘটনার সাথে সাথে যদি মানুষ যদি শিক্ষা লাভও করে না, তাহলে মনে হয় পডকাস্টটা সাকসেসফুল হলো আমার কাছে। তো তারপর আমরা একটু যাবো, তারপর সেই সমস্যাটা হচ্ছিল তারপর। আচ্ছা, তো তারপর আমরা ওই প্রাইভেট ডক্টর দেখালাম, চেম্বারে নিয়ে গিয়ে ডক্টর প্রথমে কিছু ব্লাড টেস্ট দিল, জেনারেল যেটা হয়, একটা জেনারেল চেক আপ হলো, কিছু ব্লাড টেস্ট দিল, আমরা ব্লাড টেস্ট করালাম, স্যাম্পলস নিয়ে, টেস্ট রিপোর্ট নিয়ে আমরা ডক্টরের কাছে গেলাম। ডক্টর চেক আপ করে বললো যে সবকিছু নর্মাল, একটু স্ট্রেস রয়েছে, সেটা রিলিফ করার জন্য একটাই ওয়ে আছে, ওকে কোথাও নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাও বা ওর সঙ্গে নতুন নতুন মানুষের আলাপ করাও। এবার তখন তো সব ঠিক ছিল, আমি ভেবেওছিলাম যে হ্যাঁ, এটা করলে হয়তো বেরিয়ে আসবেও। আমি এইটা ভাবিনি যে যেই মানুষটা, আমি এইটা ভাবিনি যে
আমি আমার ওয়াইফকে কোনোদিন ওর পরে মানে ওই দিনটার পর থেকে ওকে কোনো নতুন লোকের সামনেই নিয়ে যেতে পারবো না। নতুন লোক তো অনেক দূরের কথা, নিজের লোকের সামনে নিয়ে যেতে পারবো না। এইটা কেন বললাম? ডাক্তার দেখিয়ে আসলাম, 1 সপ্তাহের মধ্যেই নতুন সিমটম ওর মধ্যে আমি নোটিস করলাম। সেটা হচ্ছে গিয়ে ও তোমার বাইরের লোক অনেক পরে কথা, নিজেদের বাড়ির লোককে দেখেও ভয় পাচ্ছে, ভয়ে কাঁদছে, ঠিক আছে, যেতে চাইছে না। যেমন ধরো একটা ছোট বাচ্চাকে আমরা যদি বকি, সে তো নিশ্চয়ই আমার কাছে আসতে ভয় পাবে, কারণ তার মধ্যে তো তখন অতটাও বোঝার শক্তি হয়নি বা ক্ষমতা হয়নি যে আমি তার কাছে গেলে আমি যদি কোনো দোষ করি তাহলেই সে বকবে, আদারওয়াইজ বকবে না। ওকে ভালো বললেও বকছে, ওকে বকলে যে ও এরকম কেন করছে সেটা জিজ্ঞেস করলেও বকছে। ও যদি আমি জিজ্ঞেস করি তোমার কি অসুবিধা হচ্ছে, তাও ও কান্নাকাটি করছে, কোনো সময় ইরিটেট হয়ে যাচ্ছে, কোনো সময় আমাদের ওপরই চিল্লে দিচ্ছে। তো এই সিচুয়েশনটা কয়েকদিন যাওয়ার পর আমি ভাবলাম যে হয়তো রিকভারি হচ্ছে, তোমাকে চিনতে পারছে। আমাকে কিছুটা মানে আমি একটা চিনতে কথা বলি, পারছে। সব সময় যদি এরকম চলে, এটা তো চলছে কি সব? হ্যাঁ, এটা কন্টিনিউয়াস চলছে, মানে এটা সব সময় তার এটা সব সময় চলছে। শুধু ধরো সন্ধ্যেবেলার টাইমটা যখন ধরো আমরা ঘরের মধ্যে পুজো আর্চা করছি, তুমি এটা এখন বলছো, তখন বোঝোনি? তখন কিন্তু আমি বুঝিনি, আমার মধ্যে তখন এই ধারণাটাই আসেনি যে পুজো হচ্ছে বলেও ঠিক হচ্ছে। আমি তখন ভাবছি সন্ধ্যেবেলা করে ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এটা ভাবতে পারিনি যে পুজো হচ্ছে বলে বাড়িতেও ঠিক হচ্ছে, কাঁসর ঘন্টা কানে আওয়াজ ওর কানে আসছে বলেও ঠিক হচ্ছে। বিরক্ত ফিল করছে, মানে কিছুটা রিলিফ পাচ্ছে ও। আমরা অনেক সময় টেনশনে থাকলে কি হয়, আমরা যদি রাতে না ঘুমাই আমাদের চোখে ডার্ক সার্কেল পড়ে যায়। ডার্ক সার্কেলের মধ্যেও একটা বোঝা যায় যে ঘুমায়নি কেউ। তুমি কারোর চোখে দেখবে না এইটুকু পোর্শন পুরোপুরি কালো, এটা একমাত্র হলিউডেই দেখা যায় বা মেকআপের দ্বারা সম্ভব, সম্ভব, ঠিক আছে। এবার এটা আমি রিয়েল লাইফে দেখছি। আমার ব্যক্তিগত জীবন, আমার কাজ, আমার বাইরের প্রফেশন পুরো সেই সময় ঘেটে রয়েছে, পুরোপুরি ঘেটে রয়েছে। আমি না বুঝতে পারছি ওকে নিয়ে কোথায় যাব, না বুঝতে পারছি আমি ওর ট্রিটমেন্টের পেছনে যে অ্যারেঞ্জমেন্টে যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আমার লাগবে সেটা আমি কিভাবে কন্টিনিউয়াস করব। আমি এতটাই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেই সময়টা। তারপরে এই জিনিসটা দীর্ঘদিন হলো হয়ে, তখন আমার অফিস থেকে একজন বলল, উনি একজন টেকনিশিয়ান, ব্লাড টেস্ট করে উনি, ব্লাড কেরো, তো উনি বলল যে এসএসকেএম এ তোমরা একবার নিয়ে যাও, নার্ভের জন্য। এতদিন তো দেখালে, ডিপ্রেশনের জন্য যদি হতো হয়তো কিছুটা হয়তো মেকআপ হয়ে যেত, কারণ ডক্টর ঘুমের ওষুধ দিয়েছে, বেঘরে ঘুমাচ্ছে দুপুরবেলা করে, রাত্রের বেলা জেগে রয়েছে। তো যেহেতু এরকম হচ্ছে তুমি একবার এসএসকেএম এ নিয়ে যাও। আমি নিয়ে গেলাম এসএসকেএম এ। সকালবেলা 8টায় আমরা গাড়ি করে বেরিয়েছিলাম বাড়ি থেকে। 8টার মধ্যে বেরালাম আমরা, মোটামুটি ওই 9টা 9:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, যেহেতু সকালের টাইমটা ছিল, খুব একটা রাস্তায় ভিড় ছিল গাড়ি ঘোড়া। পৌঁছালাম ওখানে, আমাদের সব প্রসিডিওর শেষ করতে 8 ঘন্টা লেগেছিল। আমাদের দুপুরবেলা লাঞ্চ, খাওয়া দাওয়া যাবতীয় সব বাইরে ওই দিনকে। তখন কি তোমার ওয়াইফ ঠিক না, তখন ওই ঘোরের মধ্যে রয়েছে, তখন ওই ঘোরটার মধ্যে রয়েছে। তখন ও কি করছে, আমাকে এরম ভাবে একটা হাত জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখলে বিশ্বাস করবে না, ওকে দেখে মনেই হচ্ছে না যে একটা 23 বছরের মেয়ে, ওকে দেখে মনে হচ্ছে না। তুমি ওকে দেখলে ভাববে একটা 10 বছরের বাচ্চা মেয়ে, যে হয়তো সবসময় কিছু একটা নিয়ে ভয় পেয়ে রয়েছে, প্রকাশ করছে না, প্রকাশ করতে পারছে না, চাইলেও পারছে না। ও যখন ঠিক থাকছে তখন বলতে চাইছে আমাকে, তখন আর মনে করতে পারছে না যে ওই সময়টা আমার কি হচ্ছিল। আর তুমি হসপিটাল নিয়ে গেছো তখন কি একটু মনে আছে তার? না, আমি যে হসপিটালে নিয়ে গেছিলাম সেখান থেকে আসার পর যখন ওর ঠিকঠাক হলো সন্ধ্যেবেলার টাইমটাতেই, ওর মনে নেই যে হসপিটালে গেছিল। ও বলছে আমি তো ঘরেই ছিলাম সারাদিন। ঠিক আছে, আমরা হসপিটালে গেছি, পাশ থেকে একটা লোক হেঁটে যাচ্ছে, ও এরকম করে উঠছে। হসপিটালে ডক্টর দেখালাম, ডক্টরের সামনে যেতে ভয় পাচ্ছে, ক্রাউড দেখে ভয় পাচ্ছে, দৌড়ে পালিয়ে যেতে চাইছে ইভেন। ডাক্তারবাবু কি বললো? ডক্টরবাবু তো দেখে বলছে যে এটা হয়তো নার্ভের জন্যই হচ্ছে, আমরা চেক আপ করছি, মেডিসিন দিচ্ছি, কাউন্সেলিং করাও, ঠিক হয়ে যাবে 1 মাস কি 1.5 মাসের মধ্যে। মেডিসিন 1 সপ্তাহ আমাদের কন্টিনিউ করতে হতো, দেন কাউন্সেলিং ছিল। 1 সপ্তাহ মেডিসিন কন্টিনিউ করলো, ও
ওর চেহারার কোনো উন্নতি নেই, ভিটামিন চলছিল, আয়রন ট্যাবলেট চলছিল, স্বাভাবিকভাবে ওর খিদে পাওয়ার কথা। মানুষটা খেতে পারছে না, ভাত তো মুখেই দিতে পারছে না, রুটি মুখে দিতে পারছে না। কিন্তু এখানে না না, আপনাদের ডিস্টার্ব একদম করতে আসিনি, গল্পের মাঝখানে জাস্ট কিছু কথা বলতে এসেছি। আপনারা যদি কে পডকাস্টে এসে কিছু কথা বলতে চান, কিছু বিষয়ে কথা বলতে চান, সেটা যে কোনো বিষয় হতে পারে, ভৌতিক হতে পারে, আপনার প্যারানর্মাল হতে পারে, ইনভেস্টিগেশন হতে পারে, অলৌকিক ব্যাপারে হতে পারে, প্রেম হতে পারে, ভালোবাসা, বিচ্ছেদ এবং মোটিভেশনাল স্পিক, যেটা আমাদের ইউথ এবং মানুষের খুব দরকার। সো বেশি দেরি না করে ডেসক্রিপশনে সব কিছু আছে, জাস্ট ক্লিক করবেন আর এসএমএস করবেন। থ্যাংক ইউ। একটা অবাক করা বিষয় হচ্ছে, যেই মানুষটা কিছুই খেতে পারছে না, ইভেন জলটা খেলেও ওর লাগছে, গলায় জ্বালা করছে, সেই সময় সেই মানুষটা মাংস খেতে ভালোবাসছে, মাংস খুব খাচ্ছে। তুমি যদি ভাত দিয়ে মাংস মেখে দাও, শুধু মাংসটাই বেঁচে খেয়ে নেবে, ভাতটা খাচ্ছে না। মাংস খেলে প্রোটিন হবে শরীরে, কিছুটা ফিট হবে শরীর, কোনো আপগ্রেডেশন নেই, ধীরে ধীরে শরীর আরো শুকিয়ে যাচ্ছে, গাল পুরো ঢুকে গেছে। সেই সময় আমরা কাউন্সেলিং করলাম একবার, ডক্টরের সামনে গিয়ে পুরো চুপচাপ। ডক্টর জিজ্ঞেস করছে, ডক্টরের দিকে একভাবে এরম করে তাকিয়ে বসে আছে। তুমি কি বাইরে না ভেতরে? আমি ওর পাশে বসে আছি, কোনো রেসপন্স নেই, কিচ্ছু নেই। ডক্টর একটা করে কোশ্চেন করছে, ডক্টরের মুখের দিকে তাকিয়েছে, শুধু মনে হচ্ছে কথাগুলো শুনেই যাচ্ছে, কিছু বলার নেই ওর। মানে ওর মধ্যে যে ছিল, ও চাইলেও ওকে বলতে দিচ্ছিল না, প্রকাশ করতে দিচ্ছিল না কোনোভাবেই। এত অবধি একটা মেডিকেল ট্রিটমেন্ট গেল। এই সময়টা আসতে আমরা প্রায় 7 মাস কি 8 মাসের কাছাকাছি, এই জায়গাটা, এই স্টেজটা যখন আমাদের। এরপর আবার ওষুধ কন্টিনিউ করলাম, একটাই ভরসা ডক্টর। কারণ তখন আমি, ধরো বলতে পারো, আমি 1% বিশ্বাস করতাম। আমি বলতাম একটা টাইমে, যদি আমি ভূতকে কোনোদিন চোখের সামনে দেখি, তাহলে আমি মেনে নেবো যে সত্যি ভূত হয়, এরকম একটা আমার তখন মনের মধ্যে। তারপর আমি আর নিজের মধ্যে জিনিসটাকে চেপে রাখতে না পেরে, আমি পুরো ব্যাপারটা আমি আমার শাশুড়িকে জানালাম। আমার শাশুড়িকে কেন জানালাম? ওর শরীর খারাপ বলে না, জানালাম তার কারণ হচ্ছে, আমার শাশুড়ি শক্তি মন্ত্রে দীক্ষিত। উনি একটা সময় সাধনা করত, এখন টুকটাক মন্ত্রপাঠ করে, টুকটাক লোকের ভালো করে, খারাপ করে না, কোনোদিনও করেনি, এখনো করে না। আমি ওনাকে জানালাম। উনি আমাদের বাড়িতে একদিন আসবে প্ল্যান করলো, ঠিক করলো যে আমাদের বাড়িতে আসবে। আমাদের বাড়িতে তখন, আমি আবার ডেসক্রিপশন দিই কিছুটা আমাদের বাড়ির 4টে কি 5টা ঘর নিয়ে আমাদের একটা বাড়ির, এক জায়গায়, মানে জয়েন্ট ফ্যামিলি আমরা বলতে পারি। 4টে কি 5টা ঘর নিয়ে, একটা ঘরে আমরা থাকি, একটা ঘরে বাবা মা থাকে, একটা ঘরে জ্যাঠা জেঠি, একটা ঘরে ঠাম্মা, আর পেছন দিকে আমার বড় জ্যাঠা জেঠি। তো আমার মা বাবার ঘরটা ছিল একদম রাস্তার উপরে, ওই ঘরের পাশেই ঠিক হচ্ছে ভেতরের দিকে ঘরগুলো যাওয়ার বারান্দা, মেন গেট যেটা বলে, অ্যাডভেস্টার দেওয়া বাড়ি। পাশেই ওই গেট থেকে ঢুকেই পাশে হচ্ছে কুয়া, কুয়ার পেছন থেকে বাথরুম। বারান্দায় আমাদের রান্না বান্না হতো, কারণ আমাদের স্পেসিফিক কোনো রান্নাঘর ছিল না, মানে সবার রান্না এক জায়গায় হতো? সবার রান্না এক জায়গাতেই হতো। এবার আমাদের রান্নাটা আলাদা হতো, জ্যাঠাইদের রান্নাটা আলাদা হতো। ওর মা এসছে, মানে আমার শাশুড়ি মা এসছেন, গেট থেকে প্রথমবার বাড়িতে এসছেন, গেট থেকে ঢুকলো। ঢুকতেই একটা মানুষ যদি প্রথমবার কোনো জায়গা দেখে, সে কি ভাববে? ইভেন যারা এখন ধরো পডকাস্টটা দেখছে, তারাও যদি কোনো সময় কোনো একটা নতুন জায়গায় ঘুরতে যায়, সবাই কি দেখবে? জায়গাটার আশপাশ দেখবে, দেখে কি ভাবে? জায়গাটা অনেক সুন্দর, মানে অবাক হয়ে একটা দেখবে। যদি সেটা সেটা যদি খুব খারাপ জায়গা হয়, সেটাও অবাক হয়ে দেখবে, ভালো জায়গা হয় সেটাও অবাক হয়ে দেখবে। দেখলো, দেখে ঢুকলো, ঢুকে ওকে ওই যে বলে না, ঝাড়া একটা ব্যাপার হয় না, ওকে ওরকম একটা, মানে শুদ্ধ করা যেটাকে বলি আমি, ওই জিনিসটা করলো। বিশ্বাস করবে কিনা জানি না, অনেকে হয়তো শুনে থাকে, যারা ধরো আমার, যারা তোমার যারা অডিয়েন্স রয়েছে, যারা দেখছে এই সময় পডকাস্টটা, ওরা অনেকে হয়তো শুনেছে ওনারা, যে ঝাড়ার সময় মানুষের হাই তোলে, একটা ব্যাপার আছে। ধরো
কেউ যদি আমাকে ঝাড়ে বা আমার মধ্যে যদি কোনো নেগেটিভ এন্টিটি থাকে, উনি ধরো ঝাড়ছে, ফু দিচ্ছে, মন্ত্র পড়ে ফু দিচ্ছে, সেই ফুটা যখন আমার গায়ে লাগছে না, আমার মধ্যে থেকে, আমি যদি খুব ক্লান্ত নাও থাকি, আমার মধ্যে থেকে হাই বেরাবে, মানে হাই তুলবো আমি খুব, যেন আমি রিল্যাক্স ফিল করছি। বলে না যে ঠাকুরের মন্ত্র দিয়ে কোনো কেউ ঝাড়লে শরীর হালকা হয়ে যায়। উনি করলো, স্বর্ণালী কন্টিনিউয়াস 5-6 বার হাই তুললো। ওর মা কিন্তু আমাকে বলেই দিয়েছিল যদি কিছু থাকে তাহলে আমি তো আর এমনি বলতে পারবো না, ও হাই তুলবে, তখন তুমি বুঝে যাও হ্যাঁ ওর মধ্যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, ও হাই তুলছে। এবার আমি জিনিসটা দেখে মানে চিন্তায় পড়ে গেলাম যে তাহলে কি সত্যি এরকম কিছু রয়েছে, কারণ কথাটা তো মিলে যাচ্ছে। ওদিনকে ওর মা কিছু জল ফল ছিটিয়ে, ঘরের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে চলে গেল। ওদিনকে রাত্রেবেলা, বিশেষ করে ওই যে চলে গেল, তারপর থেকে যেন আমি 8 মাস পর, বিয়ের পরে যেই মানে 8 মাস আগে যে স্বর্ণালীকে চিনতাম সেই স্বর্ণালীকে ফিরে পেয়েছিলাম 8 মাস পর। মানে তোমাদের বিয়েটা যেদিনে হয়েছে, হ্যাঁ, তারপর কতদিন পরে এটা শুরু হয়? ধরো বিয়ের ওই 1-1.5 মাস, 1-1.5 মাস পরে 1-1.5 মাস থেকে, পরে আর থেকেই বিয়ের থেকে 8 মাসে টোটাল 7 মাস তোমার মানে এই একেবারে জিনিসটা চলেছে তোমার। চলেছে। আর তোমার ততদিনে চাকরি চলে গেছে। ততদিনে চাকরি যায় অবস্থা, কারণ আমাকে তো এবার ওর যে ট্রিটমেন্টটা করবো, ততদিন তো আমি ভেবে আছি যে আমাকে ট্রিটমেন্ট কন্টিনিউ করতেই হবে। টাকারও ব্যাপার আছে, কারণ এবার ফাইন্যান্সিয়াল আমার বাড়ির দিক থেকে অতটা স্ট্রং ছিল না সেই সময়, যে একটা আমার কোনো নিশ্চিন্ত চোখ বন্ধ করে আমার ট্রিটমেন্ট চলে যাবে 5-6 মাস। তখন আমাকে ভাবতে হতো আমার সঙ্গে আমার সাপোর্টে কে ছিল, একমাত্র আমার বাবা, যে ওয়ার্কিং। তোমার বাবাও দেখছিল কিছুটা আমিও চেষ্টা করছিলাম কাজ করার, কারণ এবার যেহেতু কারণ এই কাউন্সিলিং বা এই যে যা মানে আছে না হ্যাঁ। সিস্টেমে যেগুলো আছে, মানে কাউন্সিলিং যেটা হ্যাঁ। আছে, এগুলোর মানে এক একটা সেশন প্রচুর টাকা নেয়, প্রচুর টাকা নেয় অবভিয়াসলি, মানে 1000-2000 টাকা একটা হ্যাঁ, থাকে। হ্যাঁ। এবার সেটাকে মাসে বা সপ্তাহে কন্টিনিউ করাটা না খুব কঠিন, ডিফিকাল্ট হয়ে যায়। তো তারপর একটা সময় এমন এলো, তারপর কি হলো, মানে তারপর ঠিক হলো ব্যাপারটা? হ্যাঁ, ওই দিনকে রাত্রেবেলা তো আমি পুরো ঠিকঠাক হয়ে গেল। হ্যাঁ, আমি তো পুরো অবাক জিনিসটা। তখন আমি কিছুটা হলেও, যে আমার মধ্যে যে 10% বিলিফটা ছিল যে ভূত হয়, ওটা ওই 10% থেকে 1 লাফে 40% হয়ে গেল। একটা কথা আমি তোমার মাঝে টুকি, আমরা জানি মেয়েদের পিরিয়ডস হয়, হ্যাঁ, এবং এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক ব্যাপার। বাথরুম হয়ে যাওয়া বা এরকম সময়ে পিরিয়ডস হয়ে যাওয়া, এটা বিছানায় হয়, অনেক হ্যাঁ, সময় হয়ে যায়। হ্যাঁ, আমাদের বয়স্ক হ্যাঁ, মানুষদের দেখেছি, এবং হ্যাঁ। যারা এই ধরনের পজেস থাকে তাদের হয়ে যায়। তোমাদের কি এরকম কিছু ঘটনা ঘটেছে? না, ঠাকুর করে আমাদের এই সমস্যাটা কোনোদিনও হয়নি। কিন্তু আমি একটা কথা বলবো, যে এই বাথরুম পটির যে ব্যাপারটা রয়েছে না, ওটাও প্রায় ছেড়ে দিয়েছে। সারাদিনে অ্যাটলিস্ট, মানে কি ছেড়ে দিচ্ছে, মানে হচ্ছেই না। ও যে খাবে তাহলে না যাবে কোথায়, মানে খেতেই তো পাচ্ছে না, যেটুকু জলটুকুও খাচ্ছে সেটা দিয়ে তো আর কারোর কিছু হবে না। আর এমনি ওইগুলোতে কোনো প্রবলেম হয়নি ওগুলোতে। আর আমি কেন বলছি, কারণ আমার বাবা যখন ওষুধের লাইনে ছিল, নর্মাল শরীর টরীর খারাপ হলে এইসব বিষয়ে খুব সিমটমস দেখা দেয়, এটা মেয়েরা ভালো বুঝতে পারে, ঠিক আছে? আমি সেই জন্যই জিজ্ঞেস করছি, কারণ তাদের একটা শারীরিক একটা ঘটনার ব্যাপার থাকে, সেখানে কোনো প্রবলেম হয়নি। ঠাকুর করে বলতে হয়নি আমি বলছি, কিন্তু হ্যাঁ হয়তো এমন কিছু হয়তো ওর মধ্যে তখনও হয়তো প্রেজেন্ট ছিল, যেটা ও নিজেকে, ওর যখন অসুবিধা হচ্ছে সেইটুকু সময় হয়তো ও নিজেকে গুছিয়ে নিতে পারতো। কারণ ওর তো সামনে যাওয়ার তো কোনো উপায় নেই। দুপুরবেলা আমি বাড়ি থাকছি না কোনো দিন, মাও বাড়ি থাকছে। এবার মা যতই বাড়ি থাকুক, মা চাইবে না ওর মেন্টালি কোনো প্রেশার পড়ুক, ধরো আমি ওকে জোর করে ওর সামনে গেলাম, ও কাঁদতে শুরু করছে, মা আমার সামনে আছো, কেঁদে দিচ্ছে সঙ্গে সঙ্গে ভয়ে, সরে যাচ্ছে। তোমরা বেড শেয়ারে একসাথেই থাকতে, মানে শুধু একসাথে? হ্যাঁ, তখন প্রবলেম, মানে আমার সঙ্গে ওই যে আমাকে দেখে ভয় পাওয়ার ব্যাপারটা, ওটা কিছুটা হলেও কমেছে। হ্যাঁ, কিছুটা হলেও কমেছে। কখন কমেছে, যখন ও রিয়েলাইজ করেছে যে হ্যাঁ ওর সঙ্গে কিছু একটা হয়েছিল, যেদিনকে ওর মা ঝেড়ে গেছিল। ওকে, ওদিনকে আমি পুরোটাকে বুঝিয়েছিলাম। এবার ও আমাকে সেই সময় বলেছিল, আমার মা আমাকে সপ্তাহে 2 দিন করে ঝাড়তো বিয়ের আগেও। তো আমার নাকি রাশ হালকা, মানে কন্যা রাশি, যে বলে না যে রাশির ওপর কিছুটা ডিপেন্ড করে। তো যেহেতু কন্যা রাশি, ও রাশটা হালকা, হাওয়া বাতাস খুব সহজেই লেগে যেত, হাওয়া বাতাস নজর। তো ওর মা ওটার প্রিকশন নিত ওর মা। তো তোমাদের দেহবন্ধন বা এরকম কিছু ব্যাপারে তোমাদের ছিল না? দেখো, আমি সত্যি বলতে এই মন্ত্র, জাদুবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক, দেহবন্ধন, এগুলো জিরো বিশ্বাস। আর তোমার ওয়াইফের মধ্যে কি এই জিনিসটা ছিল, বিশ্বাস ছিল? হ্যাঁ, আমার ওয়াইফ কিছুটা হলেও বিশ্বাস করতো। কারণ বলছি,
ওর মা ওকে একটা সার্টেন এজের পর বলেছিল, মানে অবভিয়াসলি ম্যাচিওর হওয়ার পর, কারণ আনম্যাচিওর ইম্যাচিওর বাচ্চারা তো বুঝবে না যে মাঙ্গলিক জিনিসটা কি। ওর মা ওকে বলেছিল তোর একটা মাঙ্গলিক দোষ হয়েছে, যেটা তোর এই মুহূর্তে কাটবে না, ঠিক আছে। তো এবার অনেকেই জানি আমরা যে মাঙ্গলিক দোষটা কি। মাঙ্গলিক দোষটা হচ্ছে গিয়ে মানে মঙ্গল গ্রহের দোষ, স্পেসিফিক্যালি বলতে গেলে মঙ্গল গ্রহের দোষ, যেটা তোমার বট গাছের সাথে বিয়ে, বট গাছের সঙ্গে বিয়ে, কলা গাছের বিয়ে, গরুর সাথে বিয়ে, না মোষের সাথে, গরু না মোষের সাথে বিয়ে, মানে যার সঙ্গে তোমার বিয়ে হবে তাকে তোমাকে বলি দিতে হবে। হ্যাঁ, বলি দিতে হবে, কারণ এই মাঙ্গলিক দোষ থাকলে, যদি কোনো মেয়ের যদি থাকে মাঙ্গলিক দোষ, তাহলে তার যখন প্রথম বিয়ে হবে সেই বরের নাকি ক্ষতি হয়, তাদের ওই জীবনটা নাকি সাকসেসফুল হয় না, হ্যাপি লাইফে কনভার্ট হয় না। তো এটা আমি তো বিয়ের আগেই জেনেছিলাম ওর মুখ থেকে, কিন্তু বিশ্বাস করে আমি কোনোদিনও বিশ্বাস করিনি। এটা মানা যায় না, মানা যায়, ভালোবাসা এইসব মানা যায় না। ছোটবেলা থেকে আমরা ভূগোলে কি পড়েছি, মঙ্গল একটা গ্রহ, একটা উল্কাপিণ্ড, যেটা তোমার হচ্ছে সূর্য থেকে বেরিয়েছে, ওটা তোমার ঠান্ডা হয়ে গেছে, কিছু পাথর রয়েছে, একদম কিছু বায়ু রয়েছে, এখন তো ইভেন লোকজনও যাচ্ছে, স্যাটেলাইট পাঠিয়ে, স্যাটেলাইট চলে গেছে, মানে এমন না যে আমরা দেখতে পাই, মানে এখন আউট অফ দ্য রিচ নেই, আউট অফ দ্য রিচ নেই, আমরা পৌঁছে গেছি। কিন্তু জানো তো কিছু জিনিস থাকে যেটা আমাদের যেখানে আমরা পৌঁছাতে পারি না, তারপরে হচ্ছে ভগবান, সেটাই হচ্ছে সুপার ন্যাচারাল যেটা। কিন্তু কিছু জিনিস ছিল যার জন্য কিন্তু আজকে মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ, শনি এটাকে মানা হয়ে থাকে। এখন তুমি তখন দেখো, তখন তুমি একটা মানে আবেগের বশে তুমি মানতে চাইছিলে না, কিন্তু এখন বর্তমানে তুমি বর্তমানে ভাবি। এবার এটা আমি পুরোপুরি মানে অন্ধবিশ্বাস নিয়ে ভাবি না যে এইগুলোর জন্য এগুলো হয়। আমি এই জিনিসটা মনে করি যে এই ধরো ভূত প্রেত, যে ভূতে ধরা পজেশন যেটাকে আমরা বলি, এটা তো আজ থেকে 1000 বছর আগে আর কোনো এই পজেশন বলতো না কেউ। তখন তো নির্দিষ্ট কোনো আইডেন্টিফিকেশন করার জন্য আমাদের কাছে কোনো নাম ছিল না। তখন আমরা সতর্ক থাকার জন্য যতটা পেরেছি জিনিসটাকে আমরা গভীরভাবে ভয় হিসাবে নিয়েছি, অথবা সাহস হিসাবে নিয়েছি, অথবা সাপোর্ট হিসাবে নিয়েছি। যেমন এই গ্রহর ব্যাপারটা, তো আমার যতদূর মনে হয় যে গ্রহ ব্যাপারটা কিছু হয়তো রয়েছে যেগুলো দিয়ে আমাদের কিছুটা এফেক্ট পড়লেও পড়ে। মানে একটা কথা জানেন, যা রটে তা কিছু তো বটে, কিছু তো ঘটে, কিছু তো বটে। তারপর কি হলো? তারপর হচ্ছে তারপর আমার শাশুড়ি মা চলে গেল ওকে ঝেড়ে দিয়ে। ওর মা আমাকে রাত্রেবেলা কল করেছিল। আমি জানতাম হয়তো হাওয়া বাতাস লেগেছে, কারণ ওর মা বলেছিল হাওয়া বাতাস লাগলে হাই হাই তুলবে। ওর মা আমাকে যেটা বললো শুনে থতমত খেয়ে গেছিলাম আমি। সেটা হচ্ছে গিয়ে, ওর মা যেহেতু সাধনা করে, মানে করতো, ওর মা খুব ভরে পড়তো। তো দেখবে যারা একটু ঠাকুর ভক্ত বা ভগবান ভক্ত, যারা নাম গান করে, যারা মন্ত্র পাঠ করে, যারা শক্তি মন্ত্রে দীক্ষিত হয়, তারা যদি কোনো পজিটিভ জায়গায় যায় তাহলে তারা ফিল করবে যে জায়গাটা সত্যি ভালো। তারা যদি কোনো নেগেটিভ জায়গায় যায় তাদের গা ভারী হয়ে যায়। ইভেন এটা যারা সাধনা করে, যারা সাধক, শুধু তাদের ক্ষেত্রে না, এটা আমাদের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় কাজ হয়। যেমন তুমি ফ্রি আছো, তুমি কোথাও গেলে তোমার দেখবে মাথায় একটা দুশ্চিন্তা চলে আসবে কিছু না কিছু ভাবেই। জায়গাটা যদি খারাপ হয়ে থাকে, তোমার যতই মুড ভালো থাকুক, তোমার একটা দুশ্চিন্তা চলেই আসবে। যেমন দেখবে, আমি জানি না, আমি বলবো না যে কোন স্টেশনে কে সুইসাইড করেছিল না করেনি, কারণ ট্রেন লাইনে একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম, সব ঠিকঠাক ছিল। আমি যখন এই স্টেশনে আসলাম, আমি সবকিছু পজিটিভ ছিল আমার মধ্যে। আমি ভাবছিলাম তোমার এখানে এসে পডকাস্টে আসবো, সুন্দর করে কথা বলবো, ফ্রি মাইন্ডেই রয়েছি, আমি চিল রয়েছি, আমি কাম রয়েছি। হঠাৎ করে আমার পেটে ব্যথা শুরু হচ্ছিল, মাথার মধ্যে দুশ্চিন্তা ঘুরছে। কি ঘুরছে? যদি পডকাস্টটা আমি ঠিকঠাকভাবে তোমাকে হেল্প করতে না পারি, বা তোমাকে প্রপার তুমি যেটা জানতে চাও বা অডিয়েন্সটা যেটা জানতে চায় সেটা যদি আমি বলতে না পারি, তখন কি হবে? মানে এই এনজাইটি, এই এক একটা এনজাইটি না চলে আসে যদি সেই জায়গাটা যদি তোমার পজিটিভ এনার্জি না থাকে। আমি যখন ট্রেন থেকে নেমে গেলাম, নেমেই একটা মন্দির আমি একটা মন্দির চোখে পড়েছিল। নেমে মন্দিরটার দিকে বিশ্বাস করে যখনই দেখলাম না, আমার যেন আবার সব তো ঠিকই আছে। রেল লাইনের পাশে যে মন্দিরটা তুমি দেখলে, আমি বুঝতে পেরেছি সব তো ঠিকই আছে, কিছুই তো প্রবলেম হয়নি। একটা এনজাইটি কাজ করে সবসময় তোমার মধ্যে, না কাজ করে যে এটা যদি করতে যাই আমার এখানে বিফল হতে পারি, ওখানে একটা প্রবলেম হতে পারে। এটা তো সবার মধ্যেই হয়, কিছু কিছু, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। এবার
আমি যেহেতু এই ফেজটা দিয়ে গেছি না, আমার মধ্যে একটা ধারণা চলে এসেছে যে ধারণা ঠিক বলবো না, আমি যদি কোনো নেগেটিভ জায়গায় যাই আমার একটা ফিল হয় যে জায়গাটা ভালো না খুব একটা, মানে একটা গা ভারী হয়ে যাওয়া, মাথা ঘোরা, মাথার একটু ব্যথা করা, দুশ্চিন্তা আসা মাথায় বারবার বারবার, মানে নিজে ফিল করবো না যে আমি ফ্রি রয়েছি, মানে মানসিক দিক থেকে ফ্রি অনুভব করবো না আমি। এই জিনিসটা আগে হতো না, আগে হয়তো আমি বুঝতে পারতাম না, কারণ তখন জানতাম না এই জিনিসটা পুরোপুরি, আমি এটার থেকে মানে ধারণা ছিল না কোনো আমার এই জিনিসটা নিয়ে। তো এখন এটা হয়। আর তারপর যখন তোমার ওয়াইফের সাথে তুমি বাড়িতে ছিলে তখন তো কি কি প্রবলেম? ওই রকম সময় আমার শাশুড়ি মা ফোন করলো, ফোন করে উনি বলছে আমি তোমার গেট থেকে ওই রাতেই আমার শাশুড়ি মা আমাকে কল করলেন, উনি ওভার থ্রু কলেই আমাকে বললেন যে আমি যখন তোমাদের বাড়িতে ঢুকলাম, দেখো তোমাকে তো আমি কোনোদিন এর আগে বলিনি এরকম কিছু, জানি না তুমি এরকম কিছু শুনেছো কিনা কোনোদিন। আমি আমার যেটা করার দরকার আমি সেটা করতে করতে ঢুকছিলাম, আমি আমার কাজ করতে করতে ঢুকছিলাম। এবার কাজ বলতে যে কিছু করতে হবে এরকম না, একটা মন্ত্র পড়লো, সেটা যারা সাধনা করে তাদের মধ্যে ওটা কাজ হয়। কাজ করতে করতে আমি আমার ঢুকছিলাম, চোখটা সার্টেন টাইমের জন্য বন্ধ করেছিলাম, আমি দেখলাম আমার সামনে কালো রঙের একটা কেউ দাঁড়িয়ে রয়েছে, আর সে প্রবল আক্রোশ নিয়ে আমাকে বাধা দিচ্ছে, লাইক আমাকে ভয় দেখাচ্ছে যে আমি যেন না আসি এখানে। এবার এই কথাটা শুনে আমি কিছুটা হয়তো আন্দাজা করতে পেরেছিলাম যে ওর মা যেহেতু ঠাকুর ভক্ত, এবার যে রয়েছে সে হয়তো চায় না যে তাকে কোনো রকম ভাবে ওর থেকে মানে আমার ওয়াইফের থেকে আলাদা হোক, সে হয়তো চায় না এটা কোনো রকম ভাবে, তাই জন্যই হয়তো এরকম কিছু। এটা উনি বললো, উনি কিছু কিওর বললো আমাকে, আর এটাও বললো যে উনি কিছু অ্যারেঞ্জ করে দেবে, কিছু যাবতীয় সামগ্রী যেগুলো হয়তো আমরা সচরাচর চোখের সামনে দেখতে পাই কিন্তু আমরা সেগুলোর গুণ জানি না, তখন কিছু সামগ্রী আমাকে এনে পরের দিন দিল, আমি রাখলাম, কয়েকদিন ঠিক ছিল। তারপরে না ওর যে ওই ঘোরে থাকার ব্যাপারটা ওইটা অনেকটা ফেড হওয়া শুরু করলো, যেটা তোমার ধরো ওই সকালবেলা ঘুম থেকে উঠেই একটা চুপচাপ বসে গেল, সেই জিনিসটা থেকে সকালবেলা ঘুম থেকে উঠছে, নর্মাল থাকছে, আমি অফিস বেরিয়ে যাচ্ছি, দুপুরবেলা খাচ্ছে কিন্তু অল্প খাচ্ছে, ঠিকঠাক থাকছে, কিছু তখন একটু স্টেবল হলো, স্টেবল হয়েছে, মানে নর্মাল হয়েছে, নর্মাল লাইফ লিড করছে। আমার একটু মাথায় হেডেক কম হয়েছে, আমিও একটু কাজে মন দিয়েছি। সেই সময় আমার মাথায় এসেছিল যে ওর মা তো যা কাজ করা করে দিয়েছে, ওষুধটাও কন্টিনিউ হোক, আর ডাক্তার যেহেতু বলেছিল যদি ও ওই ঘরোয়া এনভায়রনমেন্ট থেকে বাইরে বেরায় তাহলে হয়তো একটু হেল্প হবে, ওরই নিজের স্ট্রেসটা কম হবে, কারণ বাইরে কাজ করার দরুন ও ব্যস্ত থাকবে, মাথায় হাজার একটা চিন্তা কম আসবে, কারণ এই ডিপ্রেশন এই স্ট্রেস এগুলো কিন্তু ওভার থিঙ্কিং এর জন্যই কিন্তু আসে, আদারওয়াইজ কিন্তু কারোর লাইফে খুব একটা আসে না। তো আমি এবার সেই সময়টা ওর কাজের ব্যবস্থা করছি আমারই অফিসে, যেহেতু আমার কাজটা আমাকে ঠিকই রাখতে হবে, ওর যদি আমার অফিসে একটা কাজের ব্যবস্থা করি তাহলে ওরও আমি ট্রিটমেন্টটা বাড়ির বাইরেও আমার চোখের সামনে থাকবে, ও সারাদিন অফিসে কিছুটা হলেও করতে পারবো, কেয়ার কিছুটা হলেও নিতে পারবো, অফিসে যেহেতু সবাই জানে অফিস থেকেও ওকে কিছুটা হেল্প করতে পারবো। কথাবার্তা চলছে, সেই সময়টা আমারও একটু কাজের প্রেশার ছিল, এবার যেহেতু ডাইরেক্ট আমি ওকে ঢোকাতে পারবো না, কারণ আমার অতটা চ্যানেলও নেই যে আমি অতটা বছর আমি কাজও করিনি, মাত্র জাস্ট তখন হয়তো 1 বছর হতে যায়। সেই সময় দুপুরবেলা ও একবার দুবার ফোন করতো, কিন্তু ঘুমাতো কিন্তু যখন ঘুমাতো বেঘরে ঘুমাতো। ও এর আগে মানে বিয়ের আগে মানে বিয়ের পরেও, ইভেন যখন এইসব শুরু হয়নি বিয়ের পরেও ও ওর ঘুম হচ্ছে খুব মানে খুব পাতলা ঘুম, যেটাকে আমরা বলি, মানে চট করে ধরো অনেকে আছে না, ধরো ঘুমাচ্ছে কেউ যদি তার হাতটা ধরে নাড়ায় সে চট করে জেগে যাবে, এরকম অনেকের ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে এটা হয় না আবার। তো এটা ওর ক্ষেত্রে হতো, মানে আমার ওয়াইফের ক্ষেত্রে হতো। সেই মেয়েটা তো বেঘরে ঘুমাচ্ছিলই, তারপরে এই জিনিসটা কিছুটা ঠিক হলো, কিন্তু তাও কোথাও গিয়ে বেঘরে ঘুমটা রয়েই যাচ্ছে। ও নিজে চাইছে যে আমি বেঘরে না ঘুমাই। ও যেহেতু তখন মা ওকে বাড়ি কোনো কাজ করতে দিত না, শরীরটা অসুস্থ ছিল, কিছুটা কিওর হচ্ছিল ধীরে 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 ধীরে, আমার মাও সেই সময় গিয়ে বিশ্বাস করতে শুরু করলো হয়তো হ্যাঁ হাওয়া বাতাস থেকে হচ্ছে কিছু, ঠিক হয়ে যাবে। কিছুদিন পর আমাকে হঠাৎ একদিন অফিসে ফোন করলো দুপুরবেলা, ফোন করে বলছে মানে ওই যে ফোনটা করলো আমি যে এতটা খুশি যে আবার তাহলে দুপুরবেলা জেগে রয়েছে, ঠিক আছে ও বাড়িতে,
কারণ কেউ কারো অবস্থা তো খোঁজ পেতাম না। ও যে ওই ঘরে ঢুকতো, আর জানি না যেই মেয়েটা চুপচাপ থাকছে, কিছু বুঝতে পারছে না, কিছু ফিল করতে পারছে না, একটা বাচ্চাদের মতো ভাবছে, সেই মেয়েটা কিভাবে বুদ্ধি করে ঘরে ছিটকিনি লক করে ঘুমায় বা ছিটকিনি লক করে বসে থাকে। তো ও নিজে কল করছে, কল করে কি বলছে, কিছুক্ষণ নর্মাল কথাবার্তা বললাম, কিছুক্ষণ কথাবার্তা বলার পর বলছে যে আমার শরীরে আমার এখন পেটে ব্যথা করছে, কিছু খেতে পাচ্ছি না, গা গোলা তো সবসময় ওষুধ খাচ্ছি, তাও তো কিছু বুঝতে পারছি না। মানে ও নিজের প্রবলেমটা তখন বুঝতে পারছে যে আমি শারীরিক দিক থেকে আমি অনেকটাই অসুস্থ, আমি ইভেন নিজে থেকে উঠে প্রপার দাঁড়াতেও পারছি না 2 মিনিট। আমাকে ফোনে বলছে আমার ওয়াইফ যে জানো তো আমি দুপুরে করে তোমার যে খামতিটা, যেটা আমি বিয়ে প্রথম প্রথম ফিল করতাম, প্রথম 1 মাস যখন তুমি কাজে গেছিলে তখন ফিল করতাম, জিনিসটা এখন আর ফিল করি না। এবার আমি তো এটা শুনে অবাক হয়ে গেলাম কিছুটা। এবার তারপরে এটাও নিজের মধ্যে ভাবলাম, প্লাস ওকেও বোঝালাম যে হ্যাঁ এতদিন তো হয়ে গেছে, তার জন্যই হয়তো এতটা প্রবলেম হচ্ছে না। এবার এই যে আমার না থাকাটা ফিল করে না, এইটা তো ও ঠিক হওয়ার পরে না, এইটা যখন ওই ঘোরের মধ্যে থাকতো তখনও হতো, কিন্তু সেটাও বুঝতে পারতো না। কারণ বলছি, এটা কারণটা পরে বলছি, মানে যখন আমি জানতে পারলাম যে অ্যাকচুয়াল কেন এটা হচ্ছিল। তো এটা আমাকে বললো, আমি বললাম অনেকদিন হয়ে গেছে আর এখন তো সবকিছু নর্মাল রয়েছে, তুমিও সুস্থ হচ্ছ, হয়তো তার জন্য হয়তো তোমার স্ট্রেসটা কিছুটা কমেছে বলে তুমি একটু রিল্যাক্স ফিল করো ঘরের মধ্যে থাকলে। বলো না, জিনিসটা না সেরকম না। লাইক আমার মনে হয় আমি যখন দুপুরবেলা যখন খেয়ে দিয়ে ঘরে শুচ্ছি, আমি যে ওই ঘরে ঢুকছি, আমার সঙ্গে কেউ একটা ঢুকলো ঘরে, ঠিক আমার পেছন পেছন। আমি যখন বিছানায় শুয়ে আছি, আমি যখন ফোন ঘাটছি, কেউ যেন মনে হচ্ছে আমাকে একভাবে দেখছে। এটা আমি ফিল করতে পারছি কিন্তু দেখতে পাচ্ছি না কাউকে যে আমাকে দেখছে। ইভেন এইটা অনুভব করছে যে ও মাথা দিয়ে শুয়ে আছে, খাটের ধারে কেউ একটা হেঁটে চলে গেল, মানে একটা সার্টেন হাওয়া এই রকম ভাবে বেরিয়ে গেল। হাওয়া ন্যাচারালি কি হয়, হয় সামনে থেকে আসে, ফ্যান চললে পুরো বডিতে আমাদের হাওয়া লাগে, সেই সময় ওর ফ্যানও প্রয়োজন হতো না, গরমকাল, ওর ফ্যানেরও প্রয়োজন হচ্ছে না দুপুরবেলা করে। ও বলছে জানালা তো খোলা, হাওয়া আসলে আমার পায়ের দিক থেকে আসবে, হাওয়া আসলে আমার পায়ের দিক থেকে হয়ে মাথা হয়ে বেরিয়ে যাবে। বা একটা হাওয়ার হাওয়াটার ডিরেকশন মানে রয়েছে, একটা হাওয়া না গায়ে লাগলে সে বুঝতে পারে একটা হাওয়া লাগছে, হাওয়া লাগছে, এটাকে আলাদা করে না মানে ডেফিনেশন দিতে হয় না, ডিফারেন্স দিতে হয় না, ওটা ফিল করা ফিল করা যায় যে আমার করা হাওয়াটা বেরোলো যায়। এরকম। জিনিসটা ন্যাচারাল লাগে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমাদের কখন আনন্যাচারাল লাগে, যখন ওই হাওয়ার একটা সোর্স আছে, একটা সোর্স থেকে আরেকটা সোর্সের দিকে যাচ্ছে, কিন্তু জিনিসটা কখন আনন্যাচারাল লাগে, কখন আমাদের মনে এই প্রশ্নটা ওঠে যে এইটা কেন হলো, যখন দুটো সোর্সই না থাকে। একটা শান্ত যে ঘরটা কোনো হাওয়া নেই, ঘরটার দেয়ালের দিকে যেখানে হাওয়া পৌঁছানোর কোনো কথাই না, সেখান থেকে একটা হাওয়া এপাশ থেকে ঘুরে ঠিক ওপাশে চলে গেল। লাইক আমি যদি এখানে তুমি বসে আছো, আমি যদি উঠে দাঁড়িয়ে একটু এরকম ভাবে যাই, তুমি একটা অনুভব করবে, একটা হাওয়া আমার গায়ের একটা হাওয়া তুমি পাবে, যেটা আমার বডি রিফ্লেক্ট হয়ে তোমার বডিতে যাচ্ছে একদম। এই জিনিসটা তুমি বুঝতে পারবে। এই জিনিসটা ফিল করতে শুরু করলো, এইটা যেতে থাকলো। কয়েকদিন বাদেও এইটা আমাকে বলছে কল করে, মানে কয়েকদিন গেল, 2-3 দিন পর গিয়ে আবার এটা বলছে যে জানো তো আজকে দুপুরবেলা হঠাৎ করে মনে হচ্ছিল আমার পাশে কেউ শুয়ে রয়েছে। আমি তো এটা শুনে খুবই, মানে এই কথাটা শুনে আমার লিটারালি গায়ের লোম খাড়া হয়ে তুমি গেছে। কাজে আছো? তুমি যখন কাজে রয়েছি, আমি জাস্ট কাজ থেকে লাঞ্চ ব্রেক নিয়ে বাইরে এসেছি কথা বলার জন্য, আমি তারপরে গিয়ে আবার লাঞ্চ করবো। আমাদের তখন লাঞ্চ ব্রেক 0.5 ঘন্টার জন্য দিত। আমি লিটারালি বুঝতে পারছি না আমি ওকে এটা কিভাবে বোঝাবো। ও তো ভয় পাচ্ছে, আর ও খুব না ভূতে ভয় পেত। এখন তো না হয় হালিতে সব সময়টা ঠিক হয়েছে, এই ভূতের স্টোরি নিয়ে আমি কাজ করছি, ওকেও আমার সঙ্গে কাজ করতে হয়, ভয়টা অনেকটা ফেড হয়ে গেছে। তো আগে প্রচুর ভয় পেত, আগেও ইভেন অন্ধকার ঘরে থাকতে ভয় পেত। এটাও ফিল করতে পারছে যে শুয়ে আছে। কিছুদিন পর থেকে আবার ফিল করতে শুরু করলো, মানে এই জিনিসটা কিন্তু প্রত্যেকদিন দুপুরে হচ্ছে, যত দিন যাচ্ছে তত আরো জিনিসটা আপগ্রেড হচ্ছে। একটা অতিথি ধরো বাড়িতে আসলে সে কি করে, প্রথম দিন তো এসে আর নিজের মতো বিছানায় উঠে শুয়ে পড়বে না রে ভাই আমার পাশে, প্রথম দিন এসে বসে থাকবে কিছুক্ষণ, বা তুমি যেখানে তাকে বসতে বলবে সে সেখানেই বসবে।
বেশি নড়াচড়া করবে না, কিছু লাগলে সে চেয়ে নেবে, বা তোমার সঙ্গে কথা বলার হলে একদম তোমার সামনে চলে যাবে না। প্রথম প্রথম তো বিছানায় ফিল করলো যে কেউ একজন রয়েছে, ওকে নোটিস করছে, তারপরে ও ফিল করলো যে ওর সামনে দিয়ে হাঁটা চলা করছে, তারপরে ও ফিল করতে শুরু করলো তখন সেই মুহূর্তে আমি বাড়িতে রয়েছি, রাত্রেবেলা করে, দুপুরবেলা করে এগুলো হচ্ছে, রাত্রেবেলা করেও কি ফিল করছে, যে সময় আমি থাকছি, আমাদের বাথরুম ছিল বাড়ির ভেতরে অ্যাটাচ। অ্যাটাচড। ও কোনোদিনও যেতে ভয় পেত না বাথরুমে, অন্ধকারে অ্যাটলিস্ট বাথরুম যেতে ভয় পেত না, যত লাইট তো রয়েছে বারান্দাতে, বারান্দা ক্রস করে বাথরুমে যেতে হয়, কোনোদিনও ভয় পেত না। ও ভয় পাওয়া শুরু করলো, ও আমাকে এটা নিজে থেকে বলছে যে আমি না তো ভয় ভয় লাগছে, তুমি আমার সঙ্গে একটু যাবে, বাথরুমের বাইরে একটু দাঁড়াবে। আমি যাওয়া শুরু করলাম। একটা টাইমের পর গিয়ে ও ফিল করলো যে এটা তো কেন একটা বোকা বোকা হচ্ছে না, কারণ এতটা বড় হয়ে গেছি আর এই ভয়টাকে পুষোর একটা তো ভয়ই হয়ে যাবে, ঠিক আছে। তখনও এতটা রিকভার করে গেছে যে ওর মধ্যে বোঝার সময় রয়েছে। এবার যে ও রিকভার করে গেছে এইটা আমি বুঝতে পারছি, ও নিজে বুঝতে পারছে, আর কিন্তু কেউ বুঝতে পারছে না, আমার বাড়ির লোকও বুঝতে পারছে যে জিনিসটা, এবার ও যে রিকভার আদৌ করেনি এই জিনিসটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। মানে একটা কথা আমি জিনিস জিজ্ঞেস করি, প্রথমের যে ব্যাপারটা ছিল আর তোমার ওয়াইফের মা যখন ঝেড়ে দিল তখন একটু নিজের উপর একটু শিথিল হয়েছে ব্যাপারটা। মানে এই জন্য তুমি আমাকে যখন বলছো যে ভয়ের ব্যাপারটা, নিজে ভাবছে যে ভূত, মানে বাথরুমে যেতে গিয়ে আমার ভয়টা তখন ঠিক হচ্ছে আস্তে আস্তে, কারণ ও তখন ফিল করতে পারছে যে এই সময়টা আমার ভয় মানে ঠিক হচ্ছে, মানে কি এটা কি রিকভারি হচ্ছে বলছো নাকি? মানে রিকভারি বুঝতে পারছে এটা বলছি। রিকভারি কোন দিক থেকে বলছি, ও যখন মানে ওই যখন ঘোরের মধ্যে থাকতো, ওর পাশে কে রয়েছে, ও নিজে কোথায় বসে রয়েছে, ও কি নিয়ে ভাবছে, কি নিয়ে না ভাবছে, কি করছে, ও কিচ্ছু বুঝতে পারতো না, শুধু সারাদিন একটা ধরো মৃত মানুষকে বসিয়ে রেখে দেওয়া হয়েছে। আমি তোমাকে আরো সুন্দর বলবো না, আরো তোমার একটা খুব চেনা একটা তোমাকে রেফারেন্স দিতে পারি, একটা কোমার পেশেন্ট, এতটা কোনো নড়াচড়া না, কোনো কিছু না, যদি বাথরুম যদি যেতে হয় তাহলে সেটাও আমাকে ধাক্কে ঠেলে টেনে হিচড়ে নিয়ে যেতে হতো। তারপরে যখন এটা ঠিক হলো, আমি তো এগুলো বলছিলাম ওকে, যাতে আমি যখন বাইরে না থাকছি, মা যখন ওকে দেখতে না পারছে, মানে ও তো মানে দুপুরবেলা করে তো যেহেতু ভয় ভয় পেতো, তো ওই টাইমটাতে ও হয়তো কোনো একটা গড়ে পড়লেও পড়তে পারতো, কারণ ও ওই সময় মাঝের মধ্যে কোনো রেসপন্স করতো না, আবার নিজে থেকেই কল করতো, বা আমি ধরো কল করলাম, ও কলটা ধরে চুপচাপ কানে জাস্ট দিয়ে বসে রয়েছে, কোনো কথা চাইলেও বলতে পারছে না। রাত্রের বেলা করে ও যখন মনে করলো যে জিনিসটা আবার একটু এক্সট্রিম হয়ে যাচ্ছে, মানে এই জিনিসটা যদি দীর্ঘদিন চলে তাহলে তো একটা সত্যি প্রেশার পড়ছে আমার নিজের ওপর, ওর নিজের ওপর, তো ও চেষ্টা করছিল সেই সময়টাকে যতটাকে নিজেকে বুঝিয়ে, নিজেকে অ্যাপ্রিসিয়েশন দিয়ে ঠিক করা যায়। কারণ এটা তো বুঝতে পারলাম যে আমার একটা হাওয়া বাতাস লেগেছিল, আমার মা আমাকে ঝেড়ে দিয়ে গেছে, আমার বর আমাকে বলছে, আমি যেটা বুঝতে পেরেছি। এবার আমি যতটা চেষ্টা করছি জিনিসটাকে যাতে আমি ভালো ভালো কাজ করে পুজো আর্চা করে জিনিসটাকে ঠিক করি। ও কিন্তু পুজো আর্চা দেওয়া ছেড়ে দিয়েছিল। আর তোমাদের বাড়িতে পুজোটা হচ্ছিল তখন? পুজোটা হচ্ছিল, আর তুই বিকেলবেলা ঠিক হচ্ছে? বিকেলবেলা যখনই পুজো হচ্ছে তখনই ঠিক হয়ে যাচ্ছে। তো ও কিন্তু পুজো আর্চা করতো, কিন্তু ওই বিকেলবেলা করে যে ঠিক হয়ে আছে বলে যে পুজো করছে এরকম না, ঠিক হয়ে যাচ্ছে যখনই তখন একটু ফ্রেশ হচ্ছে, চোখের তলায় কালিগুলো চলে যাচ্ছে অটোমেটিক। আমার কাছে ফটো আছে একটা, ওটা অনেক পরে, ওই ফটোটাও এরকম একটা, মানে এটার সঙ্গে লিঙ্ক একটা ফটো, তোমাকে আমি দেখাবো ফটোটা। আর ওই ফটোটা তুলেছি তো তার ঠিক 2 ঘন্টা বাদে আরেকটা ফটো তুলেছি। একটা মানুষ যদি দীর্ঘদিন চোখের তলায় ডার্ক সার্কেল পরে 2 ঘন্টায়, তো ছবিগুলো দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না তো? একটা হয়তো আমি শেয়ার করতে পারবো, আর বাকিগুলো খুবই পার্সোনাল আমাদের। ঠিক আছে। তো একটা আমি বাইরে তুলেছিলাম, যেটা কারণ ওই সময় না মন চাইতো না করতে, সত্যি বলছি, বিশ্বাস করে এতটা খারাপ লাগতো না। তখন আমরা যতটাই ভাবি, এখন যেটা ভাবি তুললে ভালো হতো, কিন্তু সেই সিচুয়েশনটা সেরকম ছিল না, যেটা মনে হয় যে বেরিয়ে আসি ব্যাপারটা কখন শেষ হবে আমি ভাবছি, কখন শেষ হবে, তো শুধু মনে হয় না বেরিয়ে আসি, তো যার জন্য অতটা ফটো তোলা হয়নি। আমি দেখাবো না, যদি তোমার মনে হয় ফটোটা, যদি তোমার মনে হয় যে দেওয়া উচিত, তুমি একটা যদি দাও আমি সেটাই দেখাবো। একটা না, মানে অ্যাকচুয়ালি বোঝানোর জন্য তো দুটো ফটোই দেখাতে হবে, ঠিক আছে, 2 ঘন্টা আগে 2 ঘন্টা পরে, সেটা আমি দেখাবো। তো রাত্রেবেলা যখন ও ফিল করতে থাকলো আমাকে বললো, তারপর ও নিজেও বুঝলো জিনিসটা কিছুটা যে বেশি বেশি হচ্ছে, এবার আমি যদি এটা আবার নিজে থেকে কন্ট্রোল না করি তাহলে হয়তো এটা মানে ওরাও ধরতে পারবে না জিনিসটা, ধরো হয়তো কিছুটা সুবিধা হয়ে যাবে। তো বাথরুম থেকে এসে আমাকে হঠাৎ রাত্রেবেলা বলছে, জানো তো ভাবি,
আমার না মনে হচ্ছিল কেউ আমাকে ফলো করছে। আমি বলছি তুমি পাগল আছো, এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে, কে ফলো করবে এই বাড়ি, এই রাত্রেবেলা কে ঢুকবে গেটে তালা মারা, চোর তো ঢুকবে না। আর আহ, আমার আমার নিজের দাদু মানে আমার বাবার বাবা যিনি ছিলেন, উনি যখন মারা গেছিলেন, ওনার না মারা যাওয়ার পর আমার জেঠি ওনাকে ফিল করেছিলেন আমাদের বাড়ির মধ্যে। আমার দাদুকে আমি খুবই ভালোবাসতাম, আমার দাদুকে আমি দু একবার ফিলও করেছি, আমি কোনোদিন ভয় পাইনি। আমি সেই সময় ওকে কি বুঝিয়েছিলাম, যে রাত্রেবেলা যখন যেতে ভয় পাচ্ছে তখন আমি ওকে বুঝিয়েছিলাম যে দেখো, একটা খারাপ জিনিস কিন্তু ভালো হয় একটা ভালো জিনিস ধরেই। তো হয়তো দাদুই তোমাকে ফলো করছে কোনোভাবে, তোমাকে নজরে রাখছে, তোমার কোনো ক্ষতি না হয়ে যায়। তুমি ভেবেছিলে? আমি এটা ভেবেছি, কারণ আমার তো ধারণার বাইরে ওর সঙ্গে কি হচ্ছে, কারণ আমি ফার্স্ট টাইমের জন্য এক্সপিরিয়েন্স করছি এই জিনিসটা, আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, আমার ধারণার বাইরে। তখন আমার আমার লজিক্যালি আমার মাথায় যা আসছে তখন আমার কাছে ওটাই ঠিক, কারণ ওটা থেকে আমি একটু হলেও কিওর পাচ্ছি, আমি নিজেকে ঠিক করতে পারছি, আমি নিজেকে শান্ত রাখতে পারছি। এই পরিস্থিতিতে আমি নিজেকে হ্যান্ডেল করে ওকে হ্যান্ডেল করতে পারছি। তো সেই কথাটা বলে যদি ও কিছুটা সন্তুষ্ট হয় কথাটা শুনে, তাহলে আমি কেন হব না? তো আমি ওকে ওটাই বলছিলাম যে হয়তো দাদু কোনোভাবে তোমার কাছে নজর রাখছি যাতে কোনো ক্ষতি না হয়ে যায়, তোমার কেউ কোনো তোমার ক্ষতি করে দিতে না পারে, হাওয়া বাতাস চলে গেছিল। তো ওটাও কিছুদিন কন্টিনিউ হলো। হওয়ার পর ওষুধ তো চলছে, তখনও কিন্তু ওষুধ চলছে, তখন ওষুধ বন্ধ হয়নি, ওষুধ চলছে, কিন্তু আবার যেই কি সেই প্রথমে সকালবেলা যে ওই ঘরে পৌঁছে যাচ্ছে, একদম সারাদিন এটা কি মানে হট করে হলো এরকম? হট করে, মানে যেদিনকে তোমাকে বলছে ফলো করছে হ্যাঁ তার পরের দিন থেকে? তার পরের দিন থেকেই হট করে। আমি ঘুম থেকে উঠে ওকে ডেকে দিয়েছি, ঘুম থেকে উঠলো, বাথরুমে গেল, বাথরুম থেকে আসলো, ব্রাশ করলো, তারপরে মানুষে কি করে ন্যাচারাল ভাবে, সুস্থ স্বাভাবিক মানুষ চা খায়, ব্রেকফাস্ট করে, ও জানলার পাশে গিয়ে এরম ভাবে বসলো, এই যে বসলো হেলান দিয়ে, ব্যাস। আমি অফিস যাবো, রেডি হচ্ছি, বেরানোর সময় সোনালি আমি আসলাম, কোনো রেসপন্স নেই। ওনার বুকটা ছ্যাদ করে উঠলো, জাস্ট সেকেন্ডের মধ্যে আমার জাস্ট পায়ের পা থেকে পুরো মাথা অব্দি মানে পুরো একটা শিহরণ তৈরি হয়ে গেল যে আবার, মানে তখন আমার মনের মধ্যে মানে আবার দেখতে হচ্ছে এই জিনিসটা, এবার আমি কি করব? আমি মাকে বললাম যে সোনালীকে একটু দেখো, হুট করে অফিস যেহেতু মেডিকেল লাইন, এমার্জেন্সি ফিল্ড, হুট করে আমি কোনোভাবে ছুটি করতে পারবো না, যতই আমার যাই হয়ে যাক। আমি গেলাম অফিসে, মাকে দেখতে বললাম, মা ওকে দেখলো। ও বাবা, দুপুরবেলা আবার সেই মেয়েটা দরজা বন্ধ করে ঘরের মধ্যে রয়েছে, ফোন করছি কোনো ফোনের রেসপন্স নেই, মাকে জিজ্ঞেস করতে মা বললো দরজা বন্ধ করে ঘরের ভেতরে বসে রয়েছে, জানি না কি করছে। তোমার ভয়ও লাগছে? আমার ভয়ও লাগছে, যদি কিছু উল্টো পাল্টা না করে বসে। হ্যাঁ, সেটা তো বিশাল ভয়। মানে দেখো, একটা ভয় না ততদিনই থাকে যখন ওটা আমাদের মাথায় চট করে আসে। একটা ভয় যদি, সেই ভয়টা যদি 6 মাস 7 মাস 8 মাস 1 বছর যদি প্রতিনিয়ত ভয়টা আসতে থাকে মনে, তখন সেটা আর ভয় থাকে না, তখন মাথায় কি আসে, যা হওয়ার হবে, হ্যাবিচুয়েট হয়ে গেছে। হ্যাবিচুয়েট হয়ে গেছে, ভাবছি মাথায় হ্যাঁ খারাপ কিছু হতে পারে। তখনই মাকে ফোন করছি যে একটু দেখো না সোনালীকে, একটু দরজা নক করে দেখো যদি খোলে, যদি তোমার সারায় আওয়াজ দেয়। কিছু না। আবার ওর মাকে, আমার শাশুড়ি মা তো রোজ দিনই খোঁজ নিত আমার কাছ থেকে, আমার শাশুড়ি মা আবার একদিন আসলো, আবার একদিন ঝেড়ে চলে গেল। সেদিনকে তুমি যখন বাড়ি ফিরলে তখন দরজা খোলা ছিল? না, তখন দরজা বন্ধ। তো খুললোটা কে ভেতর? আমি ওকে বারবার নক করছি, প্রায় আধ ঘন্টা ধরে দরজা পিটিয়ে। এবার তুমি দেখবে, তুমি যখন একটা ঘোরের মধ্যে থাকো না, তোমার কানে যদি কোনো কন্টিনিউয়াস সাউন্ড আসে তুমি ফিল করবে না, তোমার যদি কানে কোনো একটা মানে আচমকা যদি কোনো সার্টেন একটা সাউন্ড আসে, চট করে তোমার কানে চলে আসবে। হ্যাঁ ঠিক সেম জিনিসটা হয়েছে। অনেকক্ষণ ধরে নক করার পর যখন ফাইনাল, যখন আর পেশেন্স নেই আমার, ধুম করে বাড়ি মেরেছি। মানে তখন তো ভাঙতে হবে দরজাটা, কিছু তো একটা করতে হবে। বাড়ি মেরেছে, দরজাটা ভাঙেনি, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখলাম ওই আওয়াজটা পৌঁছেছে তখন। ও আওয়াজটা ওর কান অব্দি পৌঁছেছিল নিশ্চয়ই। কিছুক্ষণের মধ্যে দেখলাম আমি একটা আওয়াজ পেলাম ভেতর থেকে, কেউ একটা বিছানা থেকে নামলো। তখনই যেন শান্ত হতে পারছি না যে দরজাটা খুলবে,
তখন যেন মনের মধ্যে আরো আনচান করছে যে এবার কি করছে, কারণ নড়াচড়া করে উঠলো, ঠিক তো আছে কিন্তু এবার কি করছে জানি না। তখন আমার হয়তো ঠাকুরকে তো ডাকতামই, সারা দিন রাত ডাকতাম ঠাকুরকে, হয়তো হয়তো ভগবান আমার ফরে এতটাই ছিল যে সেই সময় ও দরজাটা খুলে দিয়েছিল কোনোভাবে, জানি না এটা কিভাবে, ম্যাজিক না মিরাক্কেল জানি না আমি কিছু, দরজাটা খুলে দেয়। তারপর আমি ঘরে গেলাম, দেখলাম ও কিছুটা নর্মাল। তাহলে এতক্ষণ কি হচ্ছিল কোনো আইডিয়া নেই। আমি ওকে জিজ্ঞেস করলাম তো তুমি কি করছিলে তখন, আমার মুখের দিকে তাকিয়ে আছে, মনে করতে পারছে না কি করছিল এতক্ষণ। এইটাই গেল। তার পরের দিনকে আমার শাশুড়ি মা বললো ওকে একটা মাঝারে নিয়ে যাও, অনেকদিন তো হয়ে গেল, হচ্ছে না যখন, তাহলে এটা মেডিকেল ঠিক করতে পারবে না। হ্যাঁ অনির্বাণ, মাঝে আমি এটা ঢুকছি, তুমি তোমার বাড়িতে তুমি কিছু দেখেছিলে আমাকে বলেছিলে। না এটা আমার অ্যাকচুয়ালি শাশুড়ি মা দেখেছিল। না তুমি হ্যাঁ বললে না? আমি হ্যাঁ ওইটা আমি দেখেছিলাম। তো ওটা কি এখন বলবে নাকি এটা শেষের দিকে? না না ওইটা আছে এখনো। ওটা এখনো আসেনি ওটা? না না ওই পোর্শনেও এখনো আসেনি, ওই বাবা। ওই পোর্শনেও এখনো আসেনি। তো আমার শাশুড়ি মা বললো ওকে একদিন কোনো তান্ত্রিক বা মাঝের কাছে নিয়ে যাও, পীরের কাছে। তো আমাদের বাড়ির সামনে তখন একটাই মসজিদ ছিল, আমি ছোটবেলায় ওখানে 2-1 বার গেছি, আমি ওনার কাছে নিয়ে গেলাম। ওকে না মানে টেনে হিচড়ে তো বাথরুমে নিয়ে আসছি, ওই দিনকে সামহাউ ওকে আমি টেনে হিচড়ে বিছনা থেকে নামাতে পারছিলাম, আমি কিন্তু ওকে বলিনি যে আমি কোথায় নিয়ে যাচ্ছি, আমি ওকে বিছনা থেকে টেনে নামাতে পারছি না। আর ওর মধ্যে সেই মুহূর্তে একটা অ্যাগ্রেশন কাজ করছে, জোর বেড়ে গেছে। জোর বেড়ে গেছে গায়ে। তুমি বিশ্বাস করবে একটা ফিনফিনে একটা রোগা একটা মেয়ে, ওর গায়ে এতটাই জোর, আমাকে ধরে আমাকে এইভাবে পজ করে রেখে দিচ্ছে টেনে। এটাও গেল। ওকে সেই কোনো রকম ধরে বেঁধে ওর মা আসলো, মানে আমার শাশুড়ি মা আসলো, ওর গায়ে গঙ্গা জল ছেটালো, ওকে ঝাড়লো, কোনো রকম ওকে নিয়ে ওই গাড়িতে তুললাম, রিস্কায় তুললাম। মানে ওই যে ঝাড়ার পরেও যে ওর মধ্যে যে জিনিসটা ছিল ওটা থেকে যে পুরোপুরি কিওর হয়নি ওই ঝাড়ার সময়ও, এটা সব থেকে বড় প্রুফ হচ্ছে ও যে অ্যাগ্রেশনটা দেখাচ্ছিল, ওইটা যে গঙ্গা জল ছেটালো কিছুটা ঠিক হলো, ওকে নর্মাল আমি নিয়ে আসছি ধরে ধরে, ও সবাইকে দেখে A to Z সবাইকে তাকে ভয় পেয়ে কাঁদছে রাস্তাঘাটেও। তোমার আশেপাশের লোকেরা কি ভাবছে? মানে আমি তো এলাকার মধ্যেই নতুন বিয়ে, সবাই এরকম দেখছে। এবার যেহেতু আমরা হট করেই বিয়ে করেছিলাম কাউকে কিছু না জানিয়ে, পালিয়ে বিয়ে করেছিলেন? পালিয়ে আমি অ্যাকচুয়ালি আসিনি, ওকে নিয়ে এসেছিলাম পালিয়ে, যাতে ওর বাড়ির লোক থেকে কেউ একটু খোঁজ খবরটা বাই চান্স না পেয়ে, তার জন্য আমরা একটু লুকিয়েই বলতে পারি বিয়ে, বাট বাড়িতেই করেছিলাম বিয়েটা, যেরকম নিয়ম আচার মেনে হয় সেরকম করেছিলাম। এবার যেহেতু তোমার সেই সময় জাস্ট প্রথম লকডাউনটা উঠেছে, তখন আমাদের মধ্যেও একটা ভয়, বাইরের কাউকে ডাকবো, সে কি অবস্থায় রয়েছে, তার মধ্যে কি রয়েছে, সে কোথাও যাচ্ছে না তার তো ঠিক নেই। যতটা পসিবল নিজেদের লোককে নিয়ে করেছিলাম আমরা বিয়েটা। তো যাই হোক, তোমার সেই মাঝারে পৌঁছালাম আমরা। এবার রিস্কা থেকে নামবে না, কি সমস্যায় পড়েছি। পীর বাবা দাঁড়িয়ে রয়েছে, ওকে আমিও নামাতে পারছি না। কয়েকজন দেখে না বুঝে গেল, সাইড হয়ে গেল দেখলাম। সেই সময় সত্যি করে বিশ্বাস করো আমার এতটা খারাপ লাগছিল না, যে মানে ভগবান কেন আমার সঙ্গে কেন এটা করছে। দেখো আমরা এটা মানি যে ভগবান যদি চায় সব ঠিক হয়ে যায়, যদি চায় সব খারাপ হয়, তাহলে সে কেন চাইছে না আমার সঙ্গে সব ঠিকঠাক হোক, আমার সঙ্গে কেন চাইছে না? এটা হওয়ার ছিল, হতে পারে, হয়তো হওয়ার ছিল, তার জন্য হয়তো এখন এই টাইমটাতে আমি রয়েছি, হ্যাঁ, বা আমরা রয়েছি, হতেই পারে। তো রিক্সা থেকে নামানো যায় না। পীর বাবা আসলো, বাজার থেকে বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে ওর গায়ে ওই ওনাদের যা হয়, আমি তো মানে রিচুয়ালস অনুযায়ী জাত অনুযায়ী বাঙালি, যার জন্য অতটা ওগুলো ওই আচার আচরণ, ওদের আচার আচরণের সঙ্গে অতটা মুসলিমদের ওইগুলো অতটা অবগত না, যার জন্য আমি স্বাভাবিক, এটা কোনো বড় দেখছিলাম ব্যাপার যে না। কিছু একটা মন্ত্র পড়ছে এরকম করে, জাস্ট হাতটা ওর দিকে দিচ্ছে, একটু জল ছেটালো, কিছু একটা ফু দিল, এটা দেখছিলাম। কিছু কিছু জিনিস সিমিলার পাচ্ছিলাম আমাদের বাঙালিদের মধ্যেও। ওকে কিছুটাও কাম হলো, ও নেমে আসলো নিজে নিজেই, ঠিক আছে, ওকে ধরলাম হাতটাও, নিজে নিজে নেমে আসলো। ওর মাকে চিনতে পারছে, আমাকে চিনতে পারছে, আমার বাবাকে চিনতে পারছে, আমার মাকে চিনতে পারছে। সবাই গেছিল তোমরা? সবাই গেছিলাম আমরা, কারণ ওকে তো আমি একা ধরে নিয়ে যেতে পারছি না, দুটো রিক্সা করে আমরা গেছিলাম, একটাতে আমিও ওর মা, একটাতে আমার মা বাবা। তো রিক্সা থেকে নামলো,
সার্টেন টাইমের মধ্যে ও পীর বাবার কাছে যাবে না সামনে, আর সার্টেন টাইমের মধ্যে ও আর পীর বাবার সামনেই যাবে না। এমন কি হয়ে গেল ভাই? ঠিকই তো ছিল যখন রিক্সা থেকে নামলো। এটাও হলো, পীর বাবা ওনাকে মন্ত্র পড়ে, মানে একটা দেখবে হয় যে ওই যে একটু আগে বললাম যে ভগবান যদি চায় তোমাকে যেতে বাধ্য, তোমাকে আসতে বাধ্য, তোমার খারাপ হবে, তোমার ভালো হবে, সব হবে। পীর বাবা এমন কিছু একটা করলো, আমি ওটাকে ম্যাজিক বলবো, ঠিক আছে? আমি কোনো তন্ত্র বলবো না, আমি কোনো অন্য কিছু বলবো না, মানে ওটাকে ম্যাজিকই বলবো আমি। উনি একটা ম্যাজিক করলো, স্বর্ণালী একাই ওনার সামনে গিয়ে দাঁড়ালো। যে মেয়েটা হয়তো 1 মিনিট আগে পর্যন্ত ওনার সামনে যাচ্ছিল না, তার আবার 1 মিনিট পর উনি যখন সামনে গেল, গিয়ে কিছু করলো, নেমে আসলো। তার কিছুক্ষণ আগে অব্দি রিস্কা থেকে নামতে চাইছিল না, সবাইকে দেখে ভয় ভয় পাচ্ছিল। এরকম সিচুয়েশন হচ্ছে। ওনাকে ঝাড়লো, স্বর্ণালীকে ঝাড়লো, আমার ওয়াইফকে ঝেড়ে বললো একটা জল পড়া দিচ্ছি, আপাতত বাড়ি যাও ওকে নিয়ে, সুস্থ থাকবে, ও সুস্থ হয়ে যাবে, যাও 1-2 ঘন্টা পরে আসো, একটা তাবিজ দিচ্ছি, ওটা রাখো গলায়, খুলতে দিও না, পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কিছুদিন হয়তো, দেখো সবকিছু তো আর একবারে হয়ে যায় না, কিছুদিন সময় লাগে জিনিসটা পুরোপুরি কাটতে। এবার আমি ওকে বাড়িতে রেখে দিলাম, রেখে দিয়ে আমি গেলাম হচ্ছে তাবিজটা আনতে। এবার গিয়ে আমি খোঁজ করলাম, দেখলাম যে তখন উনি বানাচ্ছেন। উনি আমাকে ভেতর থেকে বললে একটু পরে আসো ঘুরে। আমি গেলাম, আমার কয়েকটা, এবার এত প্রেশারের মাঝখানে সবারই মনে হয় যে একটু টাইম নিজেকে দিই, তাহলে হয়তো আমি নিজেকে তৈরি করতে পারবো এই সিচুয়েশনটার জন্য, ইন ফিউচার আসছে সিচুয়েশনের জন্য। আমি স্বাভাবিকভাবে আমার কয়েকটা বন্ধুর সঙ্গে আমি যেখানে আড্ডা মারতাম সেখানে আমি যাই রিল্যাক্স করতে পারবো। অনেকদিন পর সবাই আমাকে দেখতে পেয়েছে। এবার যেহেতু কাজের তারা মধ্যে, জানতো না তারা কেউ জানতো না, তারা কেউ কিছু জানে না, কারণ এতটাই কাজের প্রেশার, আমি আড্ডা, বাইরে ঘোরা সবকিছু ভুলে গেছিলাম। সপ্তাহে 1 দিন ছুটি, আমার ওয়াইফের পেছনে টাইম দিতাম। আমি চেষ্টা করতাম যতটা পসিবল নিজেকে ওর জন্য ফ্রি রাখা। স্বাভাবিকভাবেই তো সেইভাবেই আমার যাওয়া হতো না খুব একটা ছুটির দিনে বন্ধুদের সঙ্গে দেখা করতে। সেদিনকে আমি গেলাম, একটু বন্ধুদের সঙ্গে দেখা করলাম, কিছুক্ষণ বসে চা খেলাম, কিন্তু তখনও না কাউকে সত্যি কথা বলতে আমি বলতে পারছিলাম না যে আমার সঙ্গে কি চলছে। কারণ দেখো, এগুলো যাদের না জীবনে ঘটে না, যারা এগুলো ফেস করে না বা ফিল করে না বা খুব একটা অবগত না, তারা এগুলো বিশ্বাস করবে না, ভাববে কি বলছে ভাই, মাথা খারাপ, নেশা টেশা করে রয়েছে, গাঁজাখড়ি গল্প। যার জন্য কাউকে কিছু বলিনি, বললাম হ্যাঁ একটু সময়টা খারাপ যাচ্ছে, কারণ বিয়ের প্রথম প্রথম তো সবাই তো বুঝতেই পারছিস। ওরাও বললো যে হ্যাঁ হ্যাঁ হয় হয় হয়। সত্যি কথা বলছি, বিশ্বাস করো, এই মানুষের কিছু একটা পজিটিভ কথা অনেকটা রিল্যাক্স করে একটা মানুষের মনকে। আমি রিল্যাক্স হলাম, এসে ওই মসজিদে গেলাম, ওখান থেকে ওই পীর আমাকে তাবিজটা দিলেন। উনি তাবিজটা দেওয়ার সময় আমাকে একটা কথা বললেন, ওর মধ্যে এখন যা আছে আছে, ছেড়ে দাও, কিচ্ছু করতে হবে না, তুমি ওকে তাবিজটা দেবে, তাবিজটা পড়ানোর সঙ্গে সঙ্গে হয় ও চিল্লিয়ে চিৎকার করে উঠবে, হয় ও কাঁদতে শুরু করে দেবে, হয় ও দৌড়ে পালিয়ে যেতে চাইবে, হয় তোমার উপর রেগে তোমার উপর কিছু একটা, মানে যে ওকে তাবিজটা পড়াবে তাকে অ্যাটাক করতে যাবে। এটা শুনে আমার খুবই অবাস্তব মনে হয়েছিল, বিশ্বাস করে। ফার্স্ট টাইম যখন আমি ওই পীরের মুখ থেকেও শুনলাম, তখনও আমার অবিশ্বাস মনে হয়েছিল, এইটা কি ভাই, এটা মনে হয় নাকি, দেখা যাক যদি হয়। আমি এরকম একটা মনোভাব নিয়ে বাড়িতে গেলাম, ওকে তাবিজ পড়ালাম। তারপরে একটা জলপড়া দিয়েছিল, তাবিজটা বলেছিল যে তাবিজটা পড়ানোর পর জলপড়াটার মাথায় ওকে একটু খাইয়ে দেবে। তোমাকে বলেছিলাম মনে আছে, যে চোখের তলায় এরকম কালি পড়ে গেছিল, ঠিক আছে? তারপরে কথা বলতো না, দীর্ঘ এই জিনিসটা 1 বছর হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস হতে যায় 1 বছর। এমনকি আচ্ছা তুমি একটা কথা বলো তো, মেডিকেল বিজ্ঞান মতে তো সবকিছুরই যুক্তি আছে। এমন কি যুক্তি আছে একটা ডিপ্রেসড মানুষ, একটা মানসিকভাবে দুস্থ মানুষ, এমন কি কোনো ওষুধ আছে সেই ওষুধটা ওই মানুষটাকে দিলে ওই মানুষটা 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরোপুরি কিওর হয়ে যাবে? সম্ভব না। সম্ভব না। তাবিজটা আমি পড়ালাম, ও হাই তুললো, ঘুমিয়ে পড়লো। আমার শাশুড়ি মা আমাকে ফোন করতে বলেছিলেন যে, মানে ওকে যখন ফার্স্ট টাইম যখন বাড়িতে রেখে আসি তখন উনি ওখান থেকে চলে গেছে। তো আমি ফোন করলেন, ফোন করে বাঙালি রিচুয়ালস দেখবো অনেকে বলে যে ঘরের মধ্যে যদি শুকনো লঙ্কা, লবঙ্গ, তেজপাতা এগুলো ঘোরানো হয় তাহলে অনেকটা নেগেটিভ এনার্জি কেটে যায়। তো
আর এইটা করার সময় যে কিভাবে বুঝবে যে নেগেটিভ এনার্জিটা সত্যি ছিল বাড়িতে, এটা কিভাবে তুমি আইডেন্টিফাই করবে যে ওই শুকনো লঙ্কা পোড়ানোর সময় যদি থাকে তোমার তোমার বাড়ির মধ্যে একটা মানে একটা খুব অচেনা একটা গন্ধ তুমি ফিল করবে, যেটা আমি সত্যি পেতাম। মাঝে মাঝে সুন্দর ফুলের গন্ধ পেতাম ঘরের মধ্যে। ফুলের গন্ধ। ওই পীর বাবা আমাকে অনেক কিছু বলেছিল, সেগুলো আমি বলছি। তো আমার শাশুড়ি মা বললেন যে শুকনো লঙ্কা পোড়াও, পুড়িয়ে পুরো চারিদিকে সারা বাড়িতে ঘোরাও, ঘুরিয়ে ওটা বাইরে গিয়ে ফেলে দেবে, ওই যে ফেলে আর পেছন দিকে তাকাবে না, ওটাকে পুরো জ্বলে যেতে দেবে, পুরো 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 ছাই হয়ে যাবে, পুরো একদম মিশে যাবে রাস্তা ধুলোর সঙ্গে, তারপরে তুমি আসবে পেছন দিকে না তাকিয়ে ঘরে ঢুকে যাবে চুপচাপ। তো তার বিষটা পরিয়ে দিয়ে আমি শুকনো লঙ্কা ঘোরাচ্ছি। আমরা মানে আমাদের অনেকেরই তো মা, মাসি বা ঠাম্মা, দিদা যাই বলি, বাড়িতে তো রান্না বান্না করে। আর শুকনো লঙ্কা সব থেকে আমার মতে বেশি ইউজ হয় ডাল টাইপের, মানে কোনো স্পাইসি খাবার, বা সোমবার দিতে গিয়ে। সোমবার দিতে, এরকম একটা ব্যাপার। তো ওই সময় দেখবে আমরা কেউ সামনে দাঁড়াতে পারি না, ঝাঁজ, মানে এত জোর মাথা খারাপ হয়ে যাবে, এত ঝাঁজ, মানে লিটারালি বাড়ি থেকে বেরিয়ে যাই কোনো কোনো হ্যাঁ সময়। হ্যাঁ। আমি এরকম শুকনো লঙ্কাটা নিয়ে ঘোরাচ্ছি, আমার নাকে কোনো গন্ধ আসছে না ওটার। শুকনো লঙ্কা পোড়ালে একটা পাতা, একটা খাবারের জিনিস, আমি দেখেছি শুকনো লঙ্কা বেসিক্যালি কখন পোড়ায়, যখন বাড়িতে কোনো সাপ ঢোকে, যাতে সাপটা বেরিয়ে যায়, বা কারণ কোনো ছেলে মেয়ের নজর নামানোর জন্য, নজর ছাড়ানোর জন্য এগুলো করে। শুকনো লঙ্কার ধোয়াটা স্বাভাবিকভাবে সাদা হয়, কালো ধোয়া বেরোচ্ছে, কালো ধোয়া বেরোচ্ছে, কি করে পসিবল? মানে আমি থতমত জিনিসটা, মানে আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই জিনিসটা, যে তোমাকে আমি এক্সপ্লেন দেবো হয়তো এইটার জন্য কালো ধোয়া হচ্ছিল বা ওইটার জন্য কালো ধোয়া হচ্ছিল, আমার কাছে জাস্ট কোনো এক্সপ্লেনেশন নেই জিনিসটা। আমি গেলাম বাইরে, শুকনো লঙ্কাটা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম পড়লো, পেছন ঘুরে চলে আসলাম। এসে দেখছি স্বর্ণালী ঘুম থেকে উঠে বসে আছে, পাশে মা দাঁড়িয়ে, বাবা দাঁড়িয়ে, স্বর্ণালী হাসছে। 1 বছর 2 মাস পর একটা মেয়ে হাসলো, তার আগে অব্দি একটা ঘরের মধ্যে ছিল। এবার বলি পীর বাবা যেগুলো বলেছিল আমাকে। দেখো, এতক্ষণ তো বললাম যে স্বর্ণালী কিভাবে ঠিক হলো, যেটা তোমার বিজ্ঞানসম্মত বিষয়ে হয়তো আমার কাছে ধারণা নেই, তোমার কাছেও কোনো আশা করছি লজিক তুমি দিতে পারবে না। যারা এই সময় পডকাস্টটা শুনছে তাদের কাছে তুমি যদি প্রশ্ন করো, তাদের মধ্যে অনেকে হয়তো দিয়ে দেবে, অনেকে হয়তো দিতে পারবে না, আমি ওইসবে যাচ্ছি না। পীর বাবা যেটা বললো আমাকে, যে আমরা হয়তো এমন কোনো বাজে জায়গায় গেছিলাম, মানে ওকে তো ওই যে দেখবে মুসলিমদের ক্ষেত্রে, মানে এই রিলিজিয়নে কি হয়, ওরা আমাদের কারোর ধরো সামনে দাঁড়িয়ে আছে, ধরো আমি যদি দাঁড়িয়ে আছি, এটা যদি ওনার হাত হয়, উনি আমার এই জায়গাটাতে হাত দেবেন কিছুক্ষণ, ফার্স্টে এই জায়গাটাতে হাত দিয়ে মন্ত্র করবেন কিছু একটা ওনার মধ্যে, এই জায়গাটা হাত দিয়ে উনি চেক করলেন, স্বর্ণালীকে চেক করলেন, বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। তো উনি বলছিলেন, পীর বাবা বলছিলেন যে আমি ওই দেখলাম, মানে দেখতে পেলাম যে তোমরা বা ও হয়তো এমন কোনো জায়গায় গেছিল যেখান থেকে ওর মধ্যে একটা জিন চলে এসছে, সেই জিনটা দীর্ঘদিন ওর সঙ্গে ছিল, ওর সঙ্গে সহবাস করছিল, একসঙ্গে থাকতো, এমনকি জিনটা ওর সঙ্গে মানে ব্যক্তিগত অনেক কিছুই করছিল, যেগুলো হয়তো ম্যাচিওর, মানে আমরা আর সেক্সুয়াল ব্যাপারটা একটা ছিল, সেক্সুয়াল ব্যাপার আমরা তো খুলে বলছি না। তুমি কি এর মধ্যে কোনো দাগ ঠাক পেয়েছিলে অনির্বাণ? না, আমি কিন্তু এরকম কিছু ফিল করিনি, আর ও কিন্তু এরকম কিছু ফিল করেনি। শুধু ও ওই টাইমটাতে কি ফিল করতো, ওর বডিতে প্রচন্ড পেন, প্রচন্ড বডি পেন, মানে লোয়ার অ্যাবডোমেন জায়গাগুলো সব, মানে ফুল বডি পেন, থাই সব জায়গায় ব্যথা, সব জায়গায়। আমাকে বারবার বলতো। এবার সেই টাইমটা তো আমরাও তো মানে অন্য জগতে রয়েছে তোমরা, মানে তখন তো আমরাও তো ক্লোজ আসতে পারতাম না, তখন আমরা রয়েছিলাম একটা অন্য, মানে অন্য একটা ইসেতে। তো এমন না যে আমরা হয়তো কোনো সময় কোনো কিছু করেছি, হয়তো সেটার থেকে হয়তো কিছু একটা হয়েছে, এরকম ব্যাপার না। দেখো, ওটা ব্যাপারটা হচ্ছে ওটা না একটা মিউচুয়ালি হয়। হ্যাঁ, মিউচুয়ালি হয়। দেখো, এটা বোঝার ব্যাপার আছে। আমি যদি এটা মিউচুয়ালি যে কোনো জিনিস করি, সেটাতে দুজনের সম্মতি থাকে, তো সেটাতে আঘাত পাওয়া বা একটা কষ্টটা হয় না, মানে আঘাত পাওয়া বা কষ্টটা হয় না, ওখানে একটা স্যাটিসফ্যাকশন থাকে, ওটা একটা ভালো জিনিস। আর ওটা এটা নেচারের এটা পার্ট, একটা এটা কোনো নোংরা না। কিন্তু যখন এটা হচ্ছে না তোমাদের মধ্যে, তুমি বুঝতে পারছো এবং তুমি জানো ব্যাপারটা, সেখানে তুমি দেখছো যে অন্য একটা কোনো এন্টিটি এটা করার চেষ্টায় রয়েছে। সেটা আমি দেখতে পারছি না, সেটা আমার ওয়াইফ ফিল করছে, মানে ও ফিল করছে। এবার
আমি তো একটা বুঝবো না যে, কারণ আমি একটা মেয়ে না, আমি বুঝবো না যে বুঝতে একটা পেরেছি। জিনিস হওয়ার পর আমি কিভাবে ফিল করতে পারবো। জিনিসটা তো ও ফিল করছে, আর ও ওই জিনিসটাকে রিলেট করতে পারছে ওই সময়ের সঙ্গে। তো ওই পীরবাবু আমাকে বলেছিল যে ওর সঙ্গে সহবাস করছিল, তারপরে ইন্টিমেট হচ্ছিল। হুম। আর একটা সময় গিয়ে যখন একদমই জিনিসটা অনেকটা এক্সটেন্ড হয়ে যায়, আমরা তো ধরতে পারিনি প্রথম প্রথম, যার জন্য এটা আরো অনেকটা এক্সটেন্ড, 1 বছর চলে গেছে জিনিসটা, অনেকটা এক্সটেন্ড, অনেকটা টাইম। তো সেই একটা সময় গিয়ে ওই এন্টিটিটা চাইছিল, ওই জিন বা যেটাই ছিল, ও চাইছিল আমার ওয়াইফ স্বর্ণালীকে ওর সঙ্গে নিয়ে চলে যাবে। এবার নিয়ে চলে যাবে, মানে এমন না যে সঙ্গে কোথাও একটা নিয়ে চলে গেল, নিয়ে চলে যাবে বলতে কি মেরে ফেলবে, মেরে ফেলে ওর সোলটাকে ওর নিজের সঙ্গে নিয়ে নেবে। কারণটা কিছু বলেছে? কারণ বলছি আমি তোমাকে। মাঝের মধ্যে যখন স্বর্ণালীকে আমি কোথাও বাইরে নিয়ে যেতাম, কারণ দেখো এইসবের মধ্যে না মানুষ যখন সুস্থ হয়ে ওঠে তখন তারও একটা ইচ্ছে হয় যে একটু বাইরে বেরোই, একটু বাইরের জগৎটাকে দেখি কেমন এখন। আমি বাইরে নিয়ে যেতাম। মেয়েটা মানে আমার ওয়াইফ মেলায় যেতে খুব ভালোবাসতো, মানে যেখানেই মেলা হোক, যেখানেই ফাংশন হোক, ও চোখ বন্ধ করে যাবে। কি ফাংশন, কিরকম মেলা, কি মেলা, সেটা কি তোমার এখন যেরকম অনেক হয় তোমার মানে বাচ্চাদের খেলনা ফেলনা যেরকম মেলায় বসে, আবার অনেক মেলা তোমার হচ্ছে হস্তশিল্পের মেলা, সেসব যে কোনো ধরনের খাবার দাবারের মেলা অত দেখতো না। আমার ভাই যেতে ভাল লাগে, কিছু কিনি না কিনি অনেক পরের কথা, আমার ঘুরতে ভাল লাগে। আমার ওই যে 5টা লোক গিজ গিজ করছে আশেপাশে, এ ওর সঙ্গে কথা বলছে, ও আমার দিকে তাকিয়েছে, আমি ওর দিকে তাকাচ্ছি, আমার এগুলো খুব ভাল লাগে। এটা আমার ওয়াইফ আমাকে বলতো, ওকে আমি মেলায় নিয়ে গেছি, আমাকে মেলায় বলছে আমার ঠিক ভাল লাগছে না জায়গাটা, আমার এই লোকজনগুলোকে ভাল লাগছে না, আমাকে তুমি এখান থেকে বাইরে কোথাও নিয়ে চলো। আমি বললাম, কোথায় যাবে বাইরে? বলে তুমি যেখানে খুশি নিয়ে যাবে। তখন আমার মাথায় আসলো যে তাহলে তো ম্যাক্স টু ম্যাক্স এই মুহূর্তে ওর যা শরীরের কন্ডিশন, এখান থেকে কাছাকাছি আমি যেখানে আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতাম সেখানে ও বিয়ের আগেও গেছে, বিয়ের পরেও 2-1 বার গেছে, তো সুতরাং ওখানে গেলে হয়তো ওর কোনো প্রবলেম হবে না। ওখানে গেছি, ওখানে গিয়ে বসে আছি, ও আমাকে ওখানে গিয়ে বসে কি বলছে, তুমি না আমাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে চলো। মানে ও যে কথাটা বলছে আমি কিন্তু ফিল করছি যে এই কথাটা কোনোভাবে ও বলছে না, কারণ ওর সঙ্গে তো আমি কথা বলেছি, ও এরকম ধরনের কথাবার্তা বলে না, ও একটু বাচ্চা বাচ্চাদের মতো কথাবার্তা বলে, মানে একটু মানে একটু আহ্লাদি যেটাকে বলে না, একটু আহ্লাদি ধরনের কথাবার্তাও। কারণ ওকে মানে ও ওকে মানে মানে ওকে আমি প্রচন্ড ভালোবাসি, যেহেতু ওকে আমি পুরো একটা বাচ্চাদের মতো মানে স্নেহ করি, আদর করি। তো আমার সঙ্গে সম্পর্কটা কিন্তু এটা হাজবেন্ড ওয়াইফের থেকে বলতে পারো বন্ধু, বন্ধু সম্পর্ক বেশি আমাদের মধ্যে। তো আমি ওর খুব মানে যতটা রেসপেক্ট করি, ততটা স্নেহ করি, ততটা সবকিছু করি। তো ওর একটা কথা বলার ধরন, ওর একটা চাওয়া পাওয়ার চাওয়া ব্যাপারটা আমি বুঝি যে ও এটা চাইছে, সত্যি ওটা করতে ইচ্ছা করছে। ও আমাকে মানে এমন ভাবে কথাটা বললো না, আমি ওকে নিয়ে যাইনি। কারণ বলছি, আমাকে বলছে আমার এখানে একটা ফাঁকা জায়গায় নিয়ে চলো যেখানে তুমি ছাড়া আমি ছাড়া আর কেউ থাকবে না। এরকম যদি তোমাকে আমি চট করে বলি তোমার মাথায় কি আসবে, এবার এরকম কেন বললো? আমার মাথায় ন্যাচারালি এসছে। আমি জিজ্ঞেস করলাম কেন, এমন কেমন, এমন কোন ফাঁকা জায়গায় যাবে তুমি? এবার ফাঁকা জায়গা বলতে অনেকই চিনতো, যেমন তোমার আমাদের বাড়ির ওখানে একটা মাঠ রয়েছে যেখানে সন্ধ্যাবেলা করে সবাই গল্প টল্প করে বসে, জায়গাটা ফাঁকাই থাকে কিন্তু খুব একটা হইচই ক্যাচ ক্যাচ থাকে না, কারিগরও থাকে না, সেটাও একটা ফাঁকা জায়গা, শান্ত পরিবেশ। এবার মানছি যে মেলায় একটু ক্রাউড, হইচই, মাইক বাজছে, কথা বলছে, কানে একটা আসছে জোরে সাউন্ড, মাথায় একটা প্রেশার পড়ছে, যেহেতু অসুস্থ তখন ওষুধ চলছে, এই সব হলো। আবার এটার জন্য হয়তো হতে পারে, কিন্তু যদি এইটার জন্য হয় তাহলে তো সে জানবে যে সে সে কোথায় যাবে, সে অ্যাকচুয়ালি কি চাইছে, ফাঁকা জায়গায় গিয়ে কি করবে। আমি যখন জানতে চাইছি যে তুমি কোথায় যাবে, কি করবে গিয়ে, কোনো উত্তর নেই। আর তুমি কি একবারও চেষ্টা করেছো ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার? না, কোনোদিনই চেষ্টা করো? এটা কি না। একবারই বলেছে না বারবার বলেছে? এটা আমাকে বারবার প্রায় বলতো, প্রায় বলতো। এবার এটা কথার মধ্যে বলতো, যখন ধরো ও একটু ঠিক রয়েছে, মানে ওই ঘোরটা থেকে একটুখানি বেরিয়েছে, আমি ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তখনও বলতো। তো পীর বাবা আমাকে বললো ওর মধ্যে ওই জিনটা এসেছিল, আর ওই জিনটা এতদিন থাকার পর চেয়েছিল তোমার বউকে ওর সঙ্গে নিয়ে চলে যেতে। এবার স্বাভাবিকভাবেই তোমার ক্ষতি করে তোমার বউকে নিয়ে চলে যেতে। তোমার ক্ষতিটা কিভাবে করতো তখনও কিন্তু আমি বলিনি বা এমন কোনো হিন্ট দিইনি যে
উনি জানবে বা ওনার কান অবধি পৌঁছাবে যে আমার বউ কোনো সময় বলেছে একটা ফাঁকা জায়গায় নিয়ে চলো আমাকে, সেখানে গিয়ে কি করব না করব কিচ্ছু না। এটা কিন্তু ওই পিরিয়ড জানার কথাই না, কারণ আমার না গেছে মা বাবা ওনার সামনে, না গেছে আমার শাশুড়ি মা, আমি গেছি আর আমার ওয়াইফ গেছে। আমার ওয়াইফ যখন গেছে, যেই মুহূর্তে গেছে সেই মুহূর্তে নিজের মধ্যেই ছিল না, সে তো নিশ্চয়ই বলবে না। উনি বলছে তুমি ভালো করেছো, তোমার ওয়াইফকে কোনো এমন জায়গায় নিয়ে যাওনি যেখানে হয়তো তুমি আর ও ছাড়া কেউ থাকতো না, তাহলে হয়তো তোমার কোনো একটা ক্ষতি করে ওকে নিয়ে চলে যেত, তুমি কিচ্ছু করতে পারতে না, তুমি চাইলেও কিচ্ছু করতে পারতে না। হয়তো সেই খারাপ জিনটা তোমার ওয়াইফের মধ্যে দিয়েই তোমার ওয়াইফকে মিডিয়াম বানিয়ে তোমার ক্ষতি করতো। তখন আমি বললাম হ্যাঁ, আমাকে এরকম দু একবার বলছিল যে নিয়ে চলো, বলেছো ভালো করেছো তুমি নিয়ে যাও। এবার এইটা তো ওনার জানান না, নিশ্চয়ই তার মানে কিছু রয়েছে। আমার এই জায়গায় এসে আমায় আমার লাইফের 50%, আমি 50% বলবো না, আমি 80% মেনে নিয়েছি যে হয় কিছু কিছু তো হয়। তারপরে এই জিনিসটা, ওই তাবিজটা পড়ে থাকলো প্রায় অনেক দিন ঠিক ছিল, অনেক দিন ঠিক ছিল। আবার সব আমরা নর্মাল লাইফে আসছি,